আসসালামু আলাইকুম বন্ধুরা। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের মাস্টার ক্লাস। তবে আজকেরটা একটু স্পেশাল। আজকে অ্যাডভান্স প্রবলেম। আজকের অধ্যায় হচ্ছে কনিক্স। আজকের অধ্যায়ে মূলত আমরা আসলে আহ, আমাদের যে মাস্টার ক্লাস নর্মাল গুলো ছিল সেখানে আমরা যে টপিক গুলো আলোচনা করেছিলাম, সেখানে যে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখেছিলাম, সেই জিনিসগুলো থেকে আরেকটু কঠিন ধরনের প্রবলেম, যেগুলো আমাদের ভার্সিটি অ্যাডমিশনে আসার মতো, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদের সাধারণত অন্যান্য জায়গায় এসে থাকে, ভার্সিটিতে আসেনি, যেগুলো আসতেই পারে, একটু কনসেপচুয়াল, একটু কঠিন, অতটা না, সহজই আসলে, অতটা কঠিনও না, এরকম প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে চলো ক্লাস শুরু করার আগে আমি তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বর্তমানে বুয়েটে তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করছি। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে ফেলি। দেখো, প্রথমেই আমরা একটি উপবৃত্ত রিলেটেড প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটু কোশ্চেনটার দিকে যদি লক্ষ্য করি, বলা হয়েছে যে ফোকাসের স্থানাঙ্ক উল্লেখপূর্বক, মানে আমাদের ফোকাসের স্থানাঙ্ক বের করতে হবে। তারপরে বলা হয়েছে কি, এই যে একটা উপবৃত্ত দেওয়া আছে, x² / 9 + y² / 16 = 1, এই উপবৃত্তটাকে অঙ্কন করো। তাহলে চলো সবার আগে আমরা এটার ফোকাসটা বের করি, মানে উপকেন্দ্রগুলোকে বের করি। আচ্ছা, দেখো, এই উপবৃত্তের ক্ষেত্রে আমি স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি a² হচ্ছে 9, a² হচ্ছে 9, আর b² হচ্ছে কত? b² হচ্ছে 16। তার মানে এ এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? এ এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে আমার 3, আর বি এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে কত? 4, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি, এখানে আমি স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি বি এর ভ্যালু এর চেয়ে বড়। এখানে বি এর ভ্যালু এর চেয়ে বড়। বি এর ভ্যালু যখন এর চেয়ে বড় হয়, আমার উৎকেন্দ্রিকতার ফর্মুলা বা ই এর ফর্মুলাটা তখন কি দাঁড়ায়? ই এর ফর্মুলাটা তখন দাঁড়ায় ই সমান সমান √1 - a² / b²। তো সেটা এখানে কত হবে? চলো আমরা মান বসিয়ে বের করি। এর ভ্যালুটা কত আসে তাহলে? 1 - 9/16। তো সেখান থেকে আমি পাবো কত? সেখান থেকে আমি পাবো √7/4, তাই না? আচ্ছা, তাহলে আমরা এর ভ্যালু বের করে ফেললাম। এবার তাহলে চলো আমরা এই তথ্যগুলো ব্যবহার করে ফোকাসের যে স্থানাঙ্ক আছে সেটাও বের করি। দেখো, যখন বি গ্রেটার দেন এ হয় তখন ফোকাসের স্থানাঙ্কের ফর্মুলা কি? নিশ্চিতভাবে 0, +- বি। ফোকাসের স্থানাঙ্কের ফর্মুলা কি তাহলে? 0, +- এটাই হচ্ছে আমার ফোকাসের স্থানাঙ্ক, রাইট? তাহলে এখান থেকে আমি যদি ফোকাসের স্থানাঙ্কগুলোকে মান বসিয়ে দেই, বি আর ই এর, বি এর মান কত? বি এর মান হচ্ছে 4, আর আমার ই এর ভ্যালু কত? √7/4। তাহলে যদি মান বসিয়ে দিই আমি 4 × √7/4, তাহলে কত আসলো আমার কাছে শেষমেশ? 0, +- √7। তাহলে ফোকাস গুলো কত? +- √7, 0, +- √7। তাহলে চলো এটাকে আমরা একটু এঁকে ফেলি, কারণ সবশেষে আমাদেরকে বলা হয়েছে এটা একটু আঁকতে হবে। ওকে, চলো এটা আমরা একটু এঁকে ফেলি। দেখো, সবার প্রথমে যদি আমি বলি, এই হচ্ছে আমার এখানে, এই হচ্ছে আমার ধরো এক্স অ্যাক্সিস। হ্যাঁ, এটা তো, আচ্ছা আমরা এটা দিয়ে আর কি, হ্যাঁ দেখো, এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। ওকে, তারপরে হচ্ছে আমাদের এটা ধরো ওয়াই অ্যাক্সিস। ওকে, এবার হচ্ছে আমরা উপবৃত্তটাকে আঁকবো। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই উপবৃত্তের ক্ষেত্রে আমাদের বি এর ভ্যালু এর চেয়ে বড় হবে, তাই না? তার মানে এটা হবে কি, এই দিকে চাপানো আর এই দিকে চওড়া। ওকে, আচ্ছা, তাহলে যদি হচ্ছে এটাকে আমরা এঁকে ফেলি, এটা কিছুটা এরকম হওয়া উচিত। হ্যাঁ, তাহলে আমাদের এই উপবৃত্তের ক্ষেত্রে দেখতে কিরকম আসবে? এরকম একটা উপবৃত্ত আমরা পাবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, আহ কি আছে আমাদের পরবর্তী ম্যাথে? এটা মনে হয় কাজ করছে না, আমরা স্ক্রিনই ইউজ করি। আচ্ছা, তো কি বলা হয়েছে? বলা হয়েছে আমাদের প্রশ্নে যে √x, প্রশ্নে বলা আছে √x + √y = √a, √x + √y = √a। এই জিনিসটা থেকে আমাদের আসলে একটা কনিক আইডেন্টিফাই করতে হবে। এটা আসলে একটি কনিকের সমীকরণ দেওয়া আছে এখানে, কিন্তু সেটা কিভাবে করব সেটাও আসলে এখানে বলে দেওয়া আছে প্রশ্নে, যে তোমার আসলে কোন স্টেপটা অ্যাপ্লাই করলে তুমি কনিকের ইকুয়েশনটাকে পাবা। দেখো কি বলা আছে, প্রশ্ন বলা আছে যে এই জিনিসটাকে তোমার 2 বার বর্গ করতে হবে। 2 বার বর্গ করলেই কিন্তু তোমার কাছে আসলে কনিকের ইকুয়েশনটা চলে আসবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আর আমাদের কাজ শুরু করে ফেলি।
দুইবার করতে হবে। তাহলে ইকুয়েশনটাতে কি বলা আছে যে √x প্লাস √y ইকুয়ালস টু √a, তাই তো? প্রথমে একবার বর্গ করে ফেলি। তাহলে তাহলে কত আসবে আমার কাছে? আসবে হচ্ছে √x² x প্লাস 2√xy প্লাস √y এর স্কয়ার আসবে হচ্ছে y, এ পাশে √a² হয়ে যাবে কি শুধুমাত্র a প্লাস b হোল স্কয়ার, a² প্লাস 2ab প্লাস b²। এরপরে আমি কি করব? দেখো এখানে আমি x প্লাস y মাইনাস a আর এই পাশে আমি √xy কে নিয়ে গেলাম। তাহলে কত হবে? হবে হচ্ছে -2√xy, তাই তো? এবার আমি কি করব? দেখো এবার হচ্ছে আমি আবার বোথ সাইডে স্কয়ার করে ফেলবো। তাহলে কিন্তু আমার কোথাও আর রুট থাকতেছে না এবং একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন চলে আসবে, যেটা হচ্ছে কি আমার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন গুলো সবসময় কোনো না কোনো কনিক নির্দেশ করে। তাহলে চলো এটা নিয়ে আমরা কাজ শুরু করে দিই। এটা হবে x প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে কত? এটা হবে 4xy। তো সেখান থেকে আমি লিখতে পারবো কি x² প্লাস y² প্লাস a² এস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab। তাহলে আসবে 2xy। এরপরে এখানে মাইনাসে থাকার কারণে একটা মাইনাস আসলো কত? -2ax। এটা হয়ে যাবে কি -2ay। এটা হবে -2ay ইকুয়ালস টু এখানে দাঁড়ালো কত? 4xy। ওকে, আচ্ছা। তাহলে এখান থেকে আমি শেষমেশ লিখতে পারছি কি, এখান থেকে লেখা যাচ্ছে x² প্লাস y² মাইনাস 2xy ইকুয়ালস টু, দেখো আমি হচ্ছে এই a², এই 2ax আর 2ay কে ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে কত হবে? জিনিসটা দেখতে হবে এরকম যে 2ax প্লাস 2ay মাইনাস a², তাই তো? আচ্ছা, তাহলে চলো এই লাইনটা নিয়ে কাজ করে ফেলি। শেষমেশ দাঁড়ালো কত? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই জিনিসটাকে আমি লিখতে পারতেছি কি, এই জিনিসটাকে লেখা যাচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এরপর আমি লিখবো কত? ইকুয়ালস টু দিয়ে হচ্ছে আমি লিখবো যে, যদি হচ্ছে আমি সবার কাছ থেকে এ কমন নিয়ে আসেন, আমি 2a কমন নিব আর ওই a²টা ওর মতোই থাক। যদি হচ্ছে আমি 2a কমন নিয়ে ফেলি, এটা হবে কি x মাইনাস ওয়াই মাইনাস a², তাই তো? আচ্ছা, এখন আমাদের দেখি প্রশ্নে কি বলা হয়েছে যে কনিকটিকে শনাক্ত করতে হবে। দেখো তুমি যদি হচ্ছে এই কনিকটির চেহারা দেখো, তোমার কাছে কি মনে হচ্ছে এটা কি কোন ধরনের কনিক হবে বলো তো তোমরাই? এটা কিন্তু হচ্ছে আমার একটা পরাবৃত্ত হয়েছে, ঠিক আছে? দেখো কেন বলতেছি এটা পরাবৃত্ত হয়েছে, যে ধরো এই জিনিসটা আসলে আমার ওয়াই আছে, তাহলে এটা হচ্ছে ধরো তোমার এই এক্স এর মতো আছে, এখানে একটা প্লাস হবে, এটা প্লাস হবে, সরি। এখানে আসলে হচ্ছে কি, আমরা যদি হচ্ছে একটু নতুন স্লাইড নিয়ে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি, ধরো সাধারণত আমরা এই ধরনের অক্ষ দেখে অভ্যস্ত, ঠিক আছে? যে তোমার হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ওকে, আমাদের প্রধান অক্ষ হয় এক্স অক্ষ বরাবর থাকে, না হয় ওয়াই অক্ষ বরাবর থাকে। কিন্তু একটু জিনিস লক্ষ্য করে দেখো তো, এই হচ্ছে আমার এক্স মাইনাস, না এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা কি, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান 0, এটা একটা সরল রেখা, তাই না? আচ্ছা, ধরো এই হচ্ছে আরেকটা সরল রেখা, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা কি, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 0, তাই তো? আচ্ছা, এবার দেখো তো এই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? দেখো আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মতো, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, তাই না? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেরকম দুইটা অক্ষ, দুইটা সরল রেখা পরস্পরের উপর লম্ব, একই রকম ভাবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এরাও কিন্তু আসলে পরস্পরের উপর লম্ব। তাহলে যদি তোমার ইচ্ছা হয়, ধরো প্রশ্নকর্তার ইচ্ছা হয়েছে, তোমার ইচ্ছা হয়েছে, যে কারো এই প্রশ্ন সলভ করতে গেলে এটা ইচ্ছা হইতেই পারে, তোমার ইচ্ছা অনেক দিনের যে তুমি হচ্ছে এক্স প্লাস ওয়াই কে ওয়াই ধরবা আর এক্স মাইনাস ওয়াই কে এক্স ধরবা, ধরতেই পারো। কারণ দেখো তো এরা আসলে কি আমাদের সেই অক্ষের সাথে তুলনাযোগ্য না, এই দুইটা রেখা। তাহলে তোমার ইচ্ছা হয়েছে কি যে তুমি এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরতে চাও, তাই তো? তাহলে তুমি লিখবা কি দেখো তো, ধরো আমি হচ্ছে এই জিনিসটাকে এবার তাহলে ধরবো, এই জিনিসটাকে আমি তাহলে ধরবো বড় হাতের ওয়াই, আর এটাকে আমি ধরবো বড় হাতের এক্স, তাই না? তাহলে দেখো আমাদের জিনিসটা কিন্তু আসলে কি হয়ে গেছে, এখন এখন কিন্তু আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আসলে এগুলো হয়ে গেছে, যে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, আর এটা হয়ে গেছে কি এক্স অক্ষ, তার মানে এটা হচ্ছে এক্স, এক্স ও এক্স প্রাইম।
দেখো আমি কিন্তু তোমাদের এখানে তুলনা করতে বলতেছি। তুলনা যদি আমরা বুঝে ফেলেছি, এখন দেখো আমরা একটু এখানে আসি। এখানে আমাদের কি আছে, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে কি এক্স প্লাস ওয়াই। তাহলে এই জিনিসটাকে আমি যদি হচ্ছে এই আকারে লিখি, মানে আমাদের এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কে আমি যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বিবেচনা করি, তাহলে এখানে আমি কি লিখতে পারবো? এক্স মাইনাস ওয়াই এর বদলে আমি লিখতে পারবো কি শুধু এক্স। তাহলে চলো লিখে ফেলি। এরপর থেকে আমি লিখতেছি শুধু এক্স, সেটার স্কোয়ার, তাই না? ইকুয়ালস টু এর পাশে কত আছে আমার কাছে? 2a। এক্স প্লাস ওয়াই কে আমি কত ধরেছি? এক্স প্লাস ওয়াই কে আমি শুধু ওয়াই ধরেছি। তাহলে এটা হবে কি ওয়াই, তাই তো? আচ্ছা, এবার দেখো তো এই ওয়াই এর একটা সহগ আছে 2a, তাহলে এটা হইলো কি 2ay মাইনাস এ স্কোয়ার। এবার তোমরাই বলো এই সমীকরণটা কার সমীকরণ? এই সমীকরণটা কিন্তু একটি প্যারাবোলার সমীকরণ, তাই না? দেখো আমার কাছে সমীকরণটা আসছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 2a এক্স প্লাস ওয়াই মাইনাস এ স্কোয়ার। আমি দেখতে পাচ্ছি এখানে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এই দুইটা রেখা পরস্পরের উপর লম্ব। এই যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এরা পরস্পরের উপর লম্ব। দেখো আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষও কিন্তু এরকম পরস্পরের উপর লম্ব হয়, তাই না? তাহলে এখন যদি আমার ইচ্ছা হয় আমি এক্স প্লাস ওয়াই কে ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কে এক্স ধরতে পারি, ধরলে কোনো সমস্যা হবে না, কারণ এরা কিন্তু আসলেই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মতোই, জাস্ট কি এদের রোটেশন হয়েছে, একটু ঘুরে গিয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে আমি ধরলাম এক্স প্লাস ওয়াই কে আমি ধরছি কি বড় হাতের ওয়াই, এক্স মাইনাস ওয়াই কে আমি ধরছি কি বড় হাতের এক্স, মানে একটাকে আমি এক্স অক্ষ আর একটাকে আমি ওয়াই অক্ষ ধরে নিছি। আচ্ছা, তখন আমার ইকুয়েশনটা এই ইকুয়েশনটাই তখন দেখতে কেমন আসে? এটা হয়ে যাবে বড় হাতের এক্স স্কোয়ার, এটা হবে 2a ইন্টু বড় হাতের ওয়াই মাইনাস এ স্কোয়ার। আর এই চেহারায় যে কনিকগুলো পাওয়া যায় সেই কনিককে আমরা কি বলি? প্যারাবোলা বলি। দারুণ একটি প্রবলেম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখন আমাদের কি বলা হয়েছে প্রশ্নে? যে অক্ষের সমীকরণ নির্ণয় করো। তাহলে বলো তোমরা অক্ষের সমীকরণ এখানে কত হবে? নিশ্চিতভাবে অক্ষের সমীকরণ আসবে এক্স ইকুয়ালস টু জিরো। এটার ক্ষেত্রে অক্ষের সমীকরণ কত হবে? এই প্যারাবোলার ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু জিরো। এক্স ইকুয়ালস টু জিরো, কিন্তু বড় হাতের এক্স তো আসলে এক্স না, বড় হাতের এক্স আসলে কত? এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা হবে কত? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো। এটা হইলো কি আমার? তাহলে এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে আমার তাহলে অক্ষ। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের এরপরে বলা হয়েছে কি, আমরা তো অক্ষ বের করছি, এরপরে বলা হয়েছে শীর্ষবিন্দু বের করতে। ওকে, এবার লক্ষ্য করে দেখো শীর্ষবিন্দু আসলে কি হবে। আমি যদি প্যারাবোলাটাকে এঁকেই ফেলি, আলটিমেটলি যে প্যারাবোলাটা আসলে এই হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই, সে হচ্ছে অক্ষ, এটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই, তাহলে প্যারাবোলাটা হচ্ছে আসলে আমার এই রকম হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার প্যারাবোলাটা আসবে। তো এই প্যারাবোলার ক্ষেত্রে আমাদেরকে শীর্ষবিন্দু বের করতে বলা হয়েছে। দেখো শীর্ষবিন্দু আসলে কোথায় আছে? আমাদের হচ্ছে এই প্যারাবোলাটা নিজে এবং আমাদের যে অক্ষ বের করেছি সেই অক্ষ, এদের ছেদবিন্দুতে কি আছে বলতো? আমাদের শীর্ষবিন্দুটা আছে। তাহলে চলো সেটা সমাধান করি। প্যারাবোলায় বলা আছে কি আমাদের রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট এ, তাই তো? আচ্ছা, এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারি কি যে এক্স সমান সমান ওয়াই, তাই না? তাহলে ওয়াই এর সে ভ্যালুটা যদি এখানে আমি বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো? আমি পাবো 2√x ইকুয়ালস টু রুট এ। দেন সবশেষে আমি পাবো কি এখান থেকে যে x সমান সমান a/4। x এর ভ্যালু কত বের করেছি? মানে আমাদের যে হচ্ছে এইখানে যে হচ্ছে আমার কাছে একটি শীর্ষবিন্দু আছে, সেই শীর্ষবিন্দুর x এর স্থানাঙ্ক কত? a/4। তাহলে y স্থানাঙ্ক কত হবে? দেখো y স্থানাঙ্ক আমি লিখবো অবশ্যই যেহেতু x সমান y, তাহলে y স্থানাঙ্ক আসবে এখানে a/4। তাহলে এটাও আসলো কত? a/4। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এই প্যারাবোলাটা আসলে আমার তোমরা লক্ষ্য করলে বুঝবে। এটাকে যদি আমি আরেকটু ভালোভাবে আঁকি, দেখো এই প্যারাবোলাটা আসলে এরকম যাবে। শীর্ষবিন্দুটা কোথায় আছে? আমার শীর্ষবিন্দুটা হচ্ছে এই জায়গাতে আছে, ওইখানে না, শীর্ষবিন্দু আমার এখানে আছে। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে আমার শীর্ষবিন্দু, এই হচ্ছে আমার শীর্ষবিন্দু। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমরা বের করছি কি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a/4 কমা a/4। তাহলে আমাদের সর্বশেষে জানতে চাওয়া হয়েছে কি যে স্থানাঙ্ক অক্ষদের স্পর্শবিন্দু। স্থানাঙ্ক অক্ষ আসলে কারা? স্থানাঙ্ক অক্ষ তো আসলে আমার হচ্ছে এই এক্স অ্যাক্সিস আর এই ওয়াই অ্যাক্সিস না, এরাই তো অ্যাকচুয়াল স্থানাঙ্ক অক্ষ। দেখো এই পরাবৃত্তটা আসলে এদেরকে একটা জায়গায় ছেদ করছে, একটা জায়গায় ছেদ করছে বলতে কি আসলে স্পর্শ করছে, ছেদ করেনি। স্পর্শ বিন্দুটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো তো যখনই কোনো বিন্দু এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপরে থাকে তাদের স্থানাঙ্ক কি আসে? এই যে বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে তার স্থানাঙ্ক কি আসবে? নিশ্চয়ই
সামথিং কমা জিরো। একই রকম ভাবে ওয়াই অক্ষের উপর থাকলে বিন্দুটা কি হয়, জিরো কমা সামথিং। এই বিন্দুটা কি আসে, জিরো কমা সামথিং, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট এ আছে, এখানে যদি হচ্ছে আমি একবার ওয়াই এর ভ্যালু জিরো বসাই, তাহলে নিশ্চয়ই আমি হচ্ছে কি এক্স স্থানাঙ্কের স্পর্শবিন্দু, আর যদি একবার এক্স এর ভ্যালু জিরো বসাই তাহলে ওয়াই স্থানাঙ্কের স্পর্শবিন্দু পাবো। তাহলে তাতে আমার স্পর্শবিন্দু আসে কত, দেখো তো। যদি হচ্ছে আমি এখানে ওয়াই ইকুয়ালস টু জিরো বসিয়ে দিই, এক্স এর ভ্যালু আসবে হচ্ছে এ, এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু আসবে হচ্ছে এ। আর যদি হচ্ছে একবার এক্স এর ভ্যালু জিরো বসাই তাহলে ওয়াই এর ভ্যালু আসবে কত, এ। তাহলে হচ্ছে আমার দাঁড়ালো কি, আমার দাঁড়াচ্ছে যে এই পরাবৃত্তটার ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো, যেটা হচ্ছে আমার অক্ষ, প্রশ্নের প্রথম যেটা জানতে চাওয়া হয়েছিল, এটাই জানতে চাওয়া হয়েছিল শীর্ষবিন্দু কোথায় আছে। আমরা অক্ষ এবং পরাবৃত্তটাকে সমীকরণ সমাধান করে বের করলাম শীর্ষবিন্দু হচ্ছে a/4, a/4, এবং সবশেষে আমরা এই দুইটা স্পর্শবিন্দু বের করলাম কত, একবার এক্স এর ভ্যালু জিরো ধরে আর একবার ওয়াই এর ভ্যালু জিরো ধরে। a, 0 হচ্ছে এক্স অক্ষের স্পর্শবিন্দু আর ওয়াই অক্ষের স্পর্শবিন্দু কত, 0, a। তোমরা যখন এই পরাবৃত্তটা যদি তোমরা হচ্ছে কোনো সফটওয়্যার ইউজ করেও দেখো বা হচ্ছে নিজেরাও এঁকে দেখো, তাহলে দেখবে সেই পরাবৃত্তটা আসলে জাস্ট এইখান থেকে এই পর্যন্তই থাকবে, মানে এর পরে পরাবৃত্তের আর কোনো পার্ট নাই, এর উপরেও পরাবৃত্তের আর কোনো পার্ট নাই, জাস্ট এইখান থেকে এই পর্যন্তই পরাবৃত্তটা আমার হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা একটু আসলে একটু বেসিক দেখলাম যে পরাবৃত্ত যদি হচ্ছে আমার অক্ষগুলো যে শুধুমাত্র আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকেই তাহলেই যে হচ্ছে তুমি পরাবৃত্তের ইকুয়েশন পাও, তা কিন্তু না। তুমি কিন্তু খুব সহজেই এরকম দুইটা লম্ব সরল রেখাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করেও পরাবৃত্তের সমীকরণ পেতে পারো, তা কিন্তু আসলে এই সমীকরণ সমাধান করলে খুব সহজে বোঝা যাচ্ছে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে বলা হয়েছে কি, কোশ্চেনটা যদি ভালোভাবে দেখি, খুবই সহজ প্রশ্ন। 16x² প্লাস 9y² মাইনাস 32x মাইনাস 128 ইকুয়ালস টু 0, এই উপবৃত্তের অক্ষদ্বয়ের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করো। মানে আলটিমেটলি আসলে আমাদের এ আর বি এর ভ্যালু জানলেই হয়ে যাচ্ছে। তাহলে চলো এটাকে আমরা সমাধান করা শুরু করি। কি বলা আছে, 16x², আমি যদি হচ্ছে এটাকে একবার একটু হিসাব নিকাশ করে লিখে ফেলি, মানে একবার আমি সাজিয়ে লিখে ফেললাম, প্রশ্নে তো আমার লাইনটা দেওয়াই আছে, এটা তো আবার লেখার কোনো মানেই হয় না। আচ্ছা, তাহলে এটা হবে 128। এবার হচ্ছে আমি এটাকে পূর্ণবর্গ করার চেষ্টা করব। x² মাইনাস 2x কে পূর্ণবর্গ করতে হলে তার সাথে এক যোগ করতে হবে, তাহলে চলো এক যোগ করি। এই পাশে তাহলে, এই পাশে আমি আকাশ থেকে 16 আনছি, এই পাশেও তাহলে আমি 16 যোগ করে দিব, যেন হচ্ছে আমার কি হয়ে যায়, ব্যালেন্স আউট হয়ে যায়। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, এটা হচ্ছে আমার দাঁড়ালো x মাইনাস 1 হোল স্কোয়ার বাই, এটা ইকুয়ালস টু তুমি চাইলে 144 লিখতে পারো, ঠিক আছে। 144, 16 এর নিচে 144, এই ধরনের ম্যাথ অনেক আসে, তোমরা জানো অলরেডি। এটা হচ্ছে কত হবে, 9, এখানে থাকবে কি 9/144, থাকবে হচ্ছে নিচে 16, তাহলে y²/16 ইকুয়ালস টু 1। এবার দেখি আমরা কোশ্চেনে কি বলা হয়েছিল, উপবৃত্তের অক্ষদ্বয়ের দৈর্ঘ্য। দেখো এখানে আমার এ এর ভ্যালু বি এর চেয়ে ছোট, তাই তো। তাহলে আমার বৃহদাক্ষ কত আসবে, বৃহদাক্ষ আসবে হচ্ছে 2b, বৃহদাক্ষ আসবে 2b, সেটা হবে কত, সেটা হবে হচ্ছে আমার 16 যেহেতু আছে, তাহলে বি এর ভ্যালু আমার 4। এখান থেকে আমি যদি লিখেই ফেলি a² ইকুয়ালস টু 9, তাহলে a এর ভ্যালু হচ্ছে 3, b² ইকুয়ালস টু 16, তাহলে b এর ভ্যালু হচ্ছে কত, 4, তাই তো। আচ্ছা, তাহলে এখানে আমাদের বি এর ভ্যালু আসলো কত, 2b এর ভ্যালু আসলো হচ্ছে 8, আর 2a এর ভ্যালু আসলো হচ্ছে 6। তাহলে আমাদের অক্ষদ্বয়ের দৈর্ঘ্য কত, একটা হচ্ছে 8 একক আর একটা 6 একক। আচ্ছা, এবার আমাদের জানতে চাওয়া হয়েছে কি সবশেষে ক্ষেত্রফল কত হবে। তাহলে চলো ক্ষেত্রফল বের করি। তোমরা অলরেডি জানো উপবৃত্তের ক্ষেত্রে, যে কোনো ধরনের উপবৃত্তের ক্ষেত্রে আমার ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই এবি। তাহলে এখানে এরিয়া আসবে পাই এবি, এরিয়া ইকুয়ালস টু পাই এবি। তাহলে কত, এ আর বি হচ্ছে 3 আর 4, তাহলে এটা আসবে 12 পাই। আনসার কত তাহলে, আনসার হচ্ছে এরিয়া 12 পাই। খুবই সহজ ম্যাথ ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাকে বলা হয়েছে কি যে একটি অধিবৃত্ত 6,4, অধিবৃত্ত 6,4 এবং -3,1 বিন্দুগামী, -3,1 বিন্দুগামী, এর কেন্দ্র মূল বিন্দুতে, এর কেন্দ্র কোথায় আছে, মূল বিন্দুতে আছে। মানে জিনিসটা হচ্ছে আমার x²/a² মাইনাস y²/b² ইকুয়ালস টু 1, অথবা y²/b² মাইনাস x²/a² ইকুয়ালস টু 1, এই দুটো অধিবৃত্তের যে কোনো একটা হবে, যেহেতু আমার এখানে আলফা বিটা নিয়ে ভাবতে হচ্ছে না, কারণ মূল বিন্দুতেই আছে কেন্দ্র। আচ্ছা, দেখো এখানে কি বলা হয়েছে, এরপর এক্স অক্ষ বরাবর আর অক্ষ, এক্স অক্ষ বরাবর আর অক্ষ, তার মানে কি x² মাইনাস y²/b², আমি এখানে লিখে ফেলি। ইকুয়েশনটা আসলে কত আসবে, কেমন আসবে, x² মাইনাস y²/b² ইকুয়ালস টু 1, তাই তো। আচ্ছা, এরপরে শেষমেশ বলা হয়েছে কি যে এইটার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত আছে। অনুবন্ধী অক্ষের
এই অনুবন্ধী অক্ষ এর দৈর্ঘ্য কত আসে, 2b আসে, তাহলে তার মানে আমাদের এখান থেকে b এর ভ্যালু বের করতে হবে, তারপরে তাকে 2 দিয়ে গুণ করে দিলে আমাদের অক্ষের দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে চলো আমরা যেই বলা সেই কাজ ম্যাথটাকে স্টার্ট করে ফেলি। দেখো প্রথমে আমাদেরকে বলা হয়েছে 6,4 বিন্দুর কথা, তাহলে সবার আগে আমরা 6,4 বিন্দু নিয়ে কাজ করতে চাই। ইকুয়েশনে যদি আমি 6,4 বসিয়ে দিই আসবে কত, 36/a² -4, তাহলে হচ্ছে 16/b² ইকুয়ালস টু কত আসলো, আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে 1। ওকে, আচ্ছা এটাকে ধরো হচ্ছে আমি দিলাম 1, তারপরে বলা হয়েছে কি -3,1 -3,1, এটাও হচ্ছে অধিবৃত্তের উপরস্থ একটি বিন্দু, তাহলে এখানে আমি লিখতে পারবো কি এই বিন্দুর জন্য 9/a² -1/b² ইকুয়ালস টু কত আসবে 1। ধরো এটা হচ্ছে আমার 2, এখান থেকে আমাদের কাজ হচ্ছে b² এর ভ্যালু বের করা, তাহলে এখন আমি অপনয়ন পদ্ধতি একটু অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখানে আমার 36 আছে, এখানে হচ্ছে আমার 9 আছে, যদি হচ্ছে আমি ইকুয়েশনকে 4 দিয়ে গুণ করে এটা থেকে যদি হচ্ছে এটাকে বাদ দিই, দেখো a² বাদ চলে যাচ্ছে, শুধুমাত্র b² থাকবে, b² এর ইকুয়েশন সলভ করা যাবে সহজে। তাহলে চলো যেই বলা সেই কাজ, আমরা কাজ শুরু করে দিই। কি করব আমরা, আমরা হচ্ছে 2 কে 4 দিয়ে গুণ করব, দেন তার থেকে 1 নম্বর ইকুয়েশনকে বিয়োগ করে দিব, তাই তো? আচ্ছা তাহলে আমাদের কাছে আগেই আমরা হিসাব করে দেখছি a² বাদ চলে যাচ্ছে, থাকতেছে কি শুধুমাত্র b², থাকতেছে কেমনে যে -4/b², আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, হবে কি তাহলে প্লাস 16/b² ইকুয়ালস টু কত হবে 4 - 1, 4 - 1 ইকুয়ালস টু থাকলো কত আমার কাছে 3, এই তো? তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, দেখো আমি যদি হচ্ছে এতটুকুর মধ্যে হিসাব করি, আমার আসবে 12/b² ইকুয়ালস টু 3, 12/b² ইকুয়ালস টু আসলো কত 3, তারপরে হচ্ছে আমার b² এর ভ্যালু কত দাঁড়াবে তাহলে 12/3, 12/3 সমান সমান আসলো কত 4। তাহলে আমার b এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, b এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 2, তাহলে 2b এর ভ্যালু কত হবে 2 × 2 = 4। আর অধিবৃত্তের ক্ষেত্রে যার ক্ষেত্রে হচ্ছে তোমার এরকম আকারের ইকুয়েশন থাকে, তার ক্ষেত্রে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত হয় 2b হয়, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে হচ্ছে শুধুমাত্র 4। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি y = 3x + 1 রেখাটি y², যদি হচ্ছে একটু হাইলাইট করে দিই, y = 3x + 1 এই রেখাটা, হ্যাঁ এটা কার সাথে তুলনাযোগ্য, যে হচ্ছে এটা y² = 4ax এই পরাবৃত্তের স্পর্শকের সাথে তুলনাযোগ্য, এই পরাবৃত্তকে স্পর্শ করে এই রেখাটা যদি হয়, তবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান কত। কি জানতে চাওয়া হয়েছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি মনে আছে সবার? দেখো পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে 4a, 4a। তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, এই যে তথ্যগুলো আছে সেখান থেকে a এর ভ্যালু বের করা, তাকে 4 দিয়ে গুণ করে দাও, আমাদের রকম হয়ে যাবে। তাহলে দেখো তো, তোমরা অলরেডি জানো যে y² = 4ax এরকম পরাবৃত্তের ক্ষেত্রে স্পর্শ করার শর্ত কি কোনো ইকুয়েশনের, যদি কোনো ইকুয়েশন এমন হয়, যদি কোনো ইকুয়েশন এমন হয়ে থাকে যে y = mx + c, এরকম কোন ইকুয়েশনকে যদি y = 4ax স্পর্শ করে, তাহলে আমার শর্তটা দাঁড়ায় a = mc, তাই না? এখানে m আর c এর ভ্যালু কত বলা আছে, দেখো m এর ভ্যালু 3, c এর ভ্যালু 1, তাহলে মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হবে 3 × 1, তাই না? তাহলে আমাদের a এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, a এর ভ্যালু দাঁড়াচ্ছে কিন্তু 3, তাই তো? তাহলে আমাদের a এর ভ্যালু হচ্ছে দাঁড়াচ্ছে 3, সেই মানটা যদি আমি এখানে বসিয়ে দেই 4 × 3 আসলে কত 12, তাহলে সঠিক আনসার কত হবে সি নাম্বার অপশন বা 12। খুবই সহজ ছিল কিন্তু এটা। দেখো এটা দুইবার আসছে, আমাদের হচ্ছে বুটেক্সে আসছে, কুয়েটে আসছে, তখন এমসিকিউ প্রচলিত ছিল। তো আমাদের ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউ গুলো আসলে ভার্সিটির মতোই হয়, জাস্ট মাঝে মধ্যে একটু বড় দিয়ে ফেলে তারা, বাট এগুলো কিন্তু আমাদের হচ্ছে ভার্সিটিতে আসলে আসার মতোই প্রশ্ন। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাচে যাই। এখানে বলা হয়েছে কি আমাদেরকে যে একটি উপবৃত্তের অক্ষদ্বয়ের স্থানাঙ্ক, অক্ষদ্বয়ের স্থানাঙ্ক অক্ষদ্বয়ের উপর অবস্থিত, মানে তোমার উপবৃত্তটা আসলে অক্ষগুলো যে থাকবে বৃহদাক্ষ আর ক্ষুদ্রাক্ষ, সেগুলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবরই থাকবে। ওকে, এরপরে বলা হয়েছে কি যে এইটা, এই উপবৃত্তটা, এই যে একটা রেখা বলা আছে x+x/5 + y/2 = 1, এই রেখাকে এক্স অক্ষের উপরে, এবং আরেকটা রেখা বলা আছে, আরেকটা রেখা কি x/2 + y/6 = 1, এই রেখাকে ওয়াই অক্ষের উপরে ছেদ করে। সবশেষে জানতে চাওয়া হয়েছে যে
এই জিনিসটার উৎকেন্দ্রিকতা কত, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। আর আলটিমেটলি উৎকেন্দ্রিকতা বের করার জন্য আসলে আমাদের এ আর বি এর ভ্যালু বের করতে হবে। সেটা যদি আমরা বের করে ফেলি তাহলেই হচ্ছে আমাদের এই ম্যাথটা হয়ে যাবে। আমাদের আসলে এখানে বেশি একটা হিসাব নিকাশও নেই, চলো আমরা করে ফেলি। আচ্ছা, সবার আগে হচ্ছে আমরা একটু সরল রেখাটাকে আঁকতে চাই, একটু কালার কম্বিনেশন করি। এটা হচ্ছে এক্স, ধরো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ধরো এদিকে 5, হ্যাঁ, আর উপর হচ্ছে আমার কত যাবে y/2, তার মানে এটা হচ্ছে উপরে 2 ঘর যাবে। এটা হচ্ছে ধরো আমার 2, তাহলে জিনিসটা হচ্ছে আমার এরকম একটা সরল রেখা পাবো আমি। ঠিক আছে, তোমরা হয়তো অলরেডি জানো কিভাবে সরল রেখা আঁকতে হয়, সো এটা নিয়ে তো হচ্ছে আর আমার ভাবতে হচ্ছে না, তোমরা যেহেতু এটা পারোই। ওকে, আচ্ছা, x/a প্লাস y/b, এতটুকু হবে a, এতটুকু হবে b, সহজ কথা। আচ্ছা, তাহলে এরপরে দেখো আমাদের এরপরে বলা হয়েছে কি x/2 প্লাস y/6 ইকুয়ালস টু 1। এটা যদি আঁকি তাহলে এটা হচ্ছে আমার এখানে 3 4 5 6, এখানে হচ্ছে আমার 2 ঘর যাবে, এটা উপরের দিকে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে। কোশ্চেনে বলা হয়েছে যে এই রেখাটাকে এক্স অক্ষের উপরে, তাহলে আমাদের এই একটা বিন্দু, আর এই রেখাটাকে ওয়াই অক্ষের উপর ছেদ করে, তাহলে এই আরেকটা বিন্দু। এই দুইটা বিন্দু মিলেই হচ্ছে আমার কি হবে, উপবৃত্ত হবে। তাহলে চলো উপবৃত্তটাকে আমরা এঁকেই ফেলি। চিত্র দেখেই বোঝা যাচ্ছে এই উপবৃত্তের ক্ষেত্রে আমার বি এর ভ্যালু এ এর চেয়ে বড় হবে, তাই না? তাই তো। আচ্ছা, এই হচ্ছে আমার সেই উপবৃত্তটা হবে। তাহলে আমরা যদি হচ্ছে বিন্দুগুলো বসাই, এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে আমার কত হবে 5,0, আর এই বিন্দুটা কত হবে, এই বিন্দুটা হবে 0,6, এই বিন্দুটা হবে 0,6। তাহলে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই চিত্রটা দেখে আর হচ্ছে অ্যানালাইসিস দেখে যে এ এর ভ্যালু হচ্ছে 5 আর বি এর ভ্যালু হচ্ছে 6। তাহলে আমাদের ই এর ভ্যালু কত আসবে, ই সমান রুট ওভার, দেখো এটার ক্ষেত্রে বি গ্রেটার দেন এ, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তো যদি হচ্ছে আমি বসিয়ে দিই রুট ওভার 1 মাইনাস, দেখো এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 5 আর বি এর ভ্যালু 6, তাহলে এটা হবে 25/36, যেটা আসলে কত আসবে শেষমেশ আনসার, এটা আসবে হচ্ছে আমার √11/6। সবশেষে এটা হবে রুট, আমরা একটু এপাশে চলে গেলাম, সমস্যা নাই, এটা হবে হচ্ছে আমার √11/6। তাহলে সেটা কত নম্বর অপশন আছে, বি নাম্বার অপশন আছে, তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের বি নাম্বারটা, √11/6। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এটা কিন্তু চিত্র আঁকলেই হয়ে যাচ্ছে, হ্যাঁ, তোমাদের আসলে নিজেদের বুঝে যখন আঁকবো অতটা কিন্তু সময় লাগবে না। ভাই তোমাদের বোঝাচ্ছি দেখে একটু ধীরে সুস্থে আঁকলাম, তোমরা নিজেরা আঁকলে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। চোখের দেখে আসলে বুঝে যায়, চিত্র কিন্তু মাঝে মধ্যে আঁকা লাগে না। ঠিক আছে, তাহলে এই ধরনের ম্যাথ একটু প্র্যাকটিস করতে হবে। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি যে একটি উপবৃত্তের কেন্দ্র কেন্দ্র হচ্ছে 19/3,0, আর ফোকাস হচ্ছে ফোকাস বিন্দু কত 5,0, এর উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/2। উৎকেন্দ্রিকতা কত বলা আছে, 1/2। ও এই উপবৃত্তের ক্ষেত্রফল বের করো। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য এখানে আমাদের কাজ কি হবে, নিশ্চিতভাবে এ আর বি এর ভ্যালু বের করা। আমরা যদি হচ্ছে এটাকে একটু এঁকে ফেলি, দেখো এই হচ্ছে আমার ধরো হচ্ছে এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে ধরো আমাদের হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, আচ্ছা, এখন এইখানে আমাদের যেই উপবৃত্তটা আঁকতে বলা হয়েছে তার কেন্দ্র কিন্তু আসলে 19/3,0 আছে, মানে সে এক্স অক্ষের উপরে আছে কিন্তু সরাসরি মূল বিন্দুতে নেই। ওকে, 19/3 মানে কত, 6.33, আর হচ্ছে এটার ফোকাস আর একটা কত 5,0। তাহলে এখানে কোথাও একটা জায়গায় হচ্ছে আমার উপবৃত্তটাকে পাওয়া যাবে। তাহলে চলো আমরা এঁকে ফেলি। এরকম হচ্ছে ধরো আমার উপবৃত্তটা আসলো, ঠিক আছে, এরকম একটা উপবৃত্ত আমার কাছে আসবে। ওকে, তাহলে যদি হচ্ছে আমি দেখাই, এইখানে ধরো হচ্ছে তার কেন্দ্র আছে এই জায়গাটাতে, এই জায়গাতে তার কেন্দ্র আছে, এটা হচ্ছে কত 19/3,0। ফোকাস বিন্দু কোথায় আছে 5,0। দেখো ফোকাস বিন্দু তার মানে কি এক্স অক্ষের উপরেই আছে, তাহলে ফোকাস বিন্দু এখানে কোথাও এক জায়গায় হবে, সেটা কত, সেটা হবে 5,0। দেখো এক্স অক্ষের উপরে যখন আমার এই উপবৃত্তের প্রধান অক্ষ থাকে তখন আমি তাকে কি বলি, তখন হচ্ছে আমরা এই দুইটা বিন্দুর দূরত্বকে ধরি হচ্ছে, দেখো এই দুইটা বিন্দুর দূরত্বকে আমি কি ধরি, তখন আমরা ধরি এই, তাই না, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে চলো সবার আগে আমরা এই দুটো বিন্দুর দূরত্ব বের করি। দেখো এই দুটো বিন্দুর দূরত্ব কত আসবে, আমি যদি হচ্ছে একবারে এখানে নিচে হিসাব নিকাশ করে ফেলি, যে এই সমান সমান আসবে হচ্ছে 19/3 মাইনাস 5। সেখান থেকে হচ্ছে আমাদের প্রশ্নে ই এর ভ্যালু বলা আছে, সেটা আমি বসিয়ে দিই। ই এর ভ্যালু কত, হাফ, তাহলে a ইন্টু হাফ ইকুয়ালস টু 19/3 মাইনাস 5, তাই তো।
তাহলে এটা আসবে কত? এটা আসবে হচ্ছে আমার কাছে 4/3, তাই না? তাহলে সেখান থেকে আমি a এর ভ্যালু কত বের করলাম? a এর ভ্যালু বের করলাম 8/3, এই তো। আচ্ছা, এবার চলো আমরা এই যে ই এর ভ্যালু বলা ছিল হাফ, আর এ এর ভ্যালুটা যে বের করলাম এই দুটা ব্যবহার করে বি এর ভ্যালুকেও বের করে ফেলি। তাহলে যদি হচ্ছে আমরা এখান থেকে লিখি যে আমাদের তোমরা হয়তো একটা ফর্মুলা জানো যে হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 - ই স্কোয়ার। এটা যদি ইউজ করি, তুমি যদি না জেনে থাকো তাহলে এখন শিখে ফেললে। বি স্কোয়ার সরাসরি বের করার ফর্মুলা কি? বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 - ই স্কোয়ার। বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 - ই স্কোয়ার। যখন কি হয়, এ গ্রেটার দেন বি হয় শুধুমাত্র তখনই। ওকে, আচ্ছা, যদি এটা হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিই, তাহলে হচ্ছে আমার বি স্কোয়ার কত আসলো দেখো। এ স্কোয়ার আসবে হচ্ছে আমার কাছে 64/9, আর এখানে ই স্কোয়ার কত আসবে? 16/9, 16/9, তাই তো। আচ্ছা, তাহলে হচ্ছে আমার এই ই এর ভ্যালু বের করছি। এবার হচ্ছে যদি হচ্ছে আমি বিয়োগ করে ফেলি, তাহলে এখানে আমার কাছে দাঁড়াচ্ছে কত? 9 - 16 যদি থাকে তাহলে আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমাদের একটু সমস্যা হয়েছে। এটা আসলে ই এর ভ্যালু তো আমাদের কত ছিল? আমি যদি হচ্ছে একটু খেয়াল করে দেখি, ই এর ভ্যালু তো আমাদের হাফ ছিল। আমি এখানে ভুলে এ এর ভ্যালুকে ই এর ভ্যালু হিসেবে বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সমস্যা নেই, চলো আমরা ম্যাথ নিয়ে সামনে আগাই। ই স্কোয়ার হবে কত তাহলে? 1/4, তাই তো। তাহলে যদি আমি এখান থেকে হিসাব করি, বি স্কোয়ার দাঁড়াচ্ছে আলটিমেটলি 64/9 ইন্টু 1 - 1/4 মানে হচ্ছে 3/4। তাহলে এখানে দাঁড়ালো কত? 3/4। সেটা থেকে যদি আমি কাটাকাটি করে ফেলি, উপরে থাকবে আমার কাছে 16 আর নিচে থাকবে আমার কাছে 3। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? 16/3, তাই তো। আচ্ছা, তাহলে আমার বি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? যদি হচ্ছে আমি এপাশে লিখে ফেলি, এই জায়গাতে যদি আমি একটু লিখি, এখানে আমার এ এর ভ্যালু বের করেছিলাম আমরা 8/3, আর বি এর ভ্যালু আমরা মাত্র বের করলাম কত? বি এর ভ্যালু বের করলাম আমরা 4/√3। 16/3 হচ্ছে বি স্কোয়ার, তাহলে বি আসবে কত? 4/√3, তাই না? শেষমেশ আমাদের জানতে চাওয়া হয়েছিল কি? এর এরিয়া বের করা। তাহলে যদি আমরা এরিয়াটাকে বের করে ফেলি, এরিয়া তাহলে কত আসবে? নিশ্চিতভাবেই পাই এ বি আসবে, তাই তো। তাহলে সেটা কত হয় দেখো তো। এখানে হচ্ছে আমি পাই লিখলাম 8/3 ইন্টু হবে কত? 4/√3। 4/√3 মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে 32 পাই, 32 পাই/3√3, তাই তো। আচ্ছা, চলো এটাকে খুঁজি আমরা। 32 পাই/3√3, এটা তো দেখতে পাচ্ছি কোথাও নেই। ও, সেটার মতোই আরেকটা আছে, সেটাই আসলে দেখো, আমরা সাধারণত হরে √3 বা রুট সংক্রান্ত কোনো কিছুর একটা অভ্যস্ত না। এই জন্য আমরা করি কি বলতো, এই জন্য কিন্তু হচ্ছে আমরা লবের ভিতরে মানে √3টাকে বা রুট সংক্রান্ত রাশিকে লবে নিয়ে আসি, তাই তো। এখানেও সেই কাজ করা হয়েছে। তা আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে এই সি নাম্বার অপশন, 32√3/9 ইন্টু পাই। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ম্যাথটা একটু বড় ছিল যদিও, বাট এটা কিন্তু হচ্ছে আমার রিটেনে আসতেই পারে। হ্যাঁ, তাহলে এই ধরনের ম্যাথ একটু দেখবো আমরা। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে বলা হয়েছে কি, যে ওয়াই স্কোয়ার সমান 4ax, এই প্যারাবোলার। আমি এটাকে আগে এঁকে ফেলি, তারপরে প্রশ্ন করবো। কারণ তোমরা অলরেডি জানো প্যারাবোলা রিলেটেড যে কোনো কিছু প্রশ্ন মানে চিত্র এঁকে সলভ করলে অনেক সহজ হয়েছে। ওয়াই স্কোয়ার সমান 4x, ওয়াই স্কোয়ার সমান 4x, তাহলে আমি চিত্রটা এঁকে ফেললাম। আচ্ছা, আমার এরকম আসবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমার ওয়াই স্কোয়ার সমান 4x। এই প্যারাবোলার মূল বিন্দুতে স্পর্শকের ঢাল দেখো তো। মূল বিন্দুতে স্পর্শক আসলে কে? মূল বিন্দুতে স্পর্শক তো আসলে এই রেখাটাই। মানে কি, এই আমার ওয়াই অক্ষই কিন্তু আসলে মূল বিন্দুতে স্পর্শক। ওয়াই অক্ষের ঢাল কত? ইনফিনিট বা অসীম, তাই না? তাহলে এটার আনসার কত আসবে? আনসার হবে সি নাম্বার অপশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এখানে আমাদেরকে বলা হয়েছে কি 0 to 2, এই 0 2 বিন্দুটা y সমান 5x² প্লাস 3x প্লাস c এই বক্ররেখার উপর অবস্থিত। দেখো এটা কি? এটা একটা প্যারাবোলা। আচ্ছা, এরপরে বলা হয়েছে কি, ওই বিন্দুতে বক্ররেখার উপর অঙ্কিত স্পর্শক, অঙ্কিত স্পর্শক সেটা যদি হচ্ছে আমার এই রেখার সমান্তরাল হয়, এই যে রেখা আছে সেই রেখার সমান্তরাল হবে কি ওই 0,2 বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে এর মান কত? এর মানটাকে আমরা বের করব। তাহলে চলো সবার আগে আমরা সি এর ভ্যালুটাকে বের করি, কারণ আমার কাছে যে প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে সেটা কিন্তু অসম্পূর্ণ। তাহলে এখানে বলা আছে কি, y সমান 5x² প্লাস 3x প্লাস c, এটা কোন বিন্দু দিয়ে যায়? 0,2 বিন্দু দিয়ে যায়। তাহলে পরের লাইনে আমি লিখতে পারবো কি
2 সমান 5 ইন্টু 0, এক্স এর ভ্যালু 0 বসিয়ে দিচ্ছি আমি, প্লাস 3 ইন্টু 0 প্লাস সি। তাহলে সেখান থেকে আমি সি এর ভ্যালু কত পাবো? সি এর ভ্যালু নিশ্চিতভাবেই পাবো আমি 2। তাহলে আমার অ্যাকচুয়াল ইকুয়েশনটা কত হবে? অ্যাকচুয়াল ইকুয়েশন হবে y সমান 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এবার তোমরাই বলো তো, এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে, এরকম ইকুয়েশনে যদি হচ্ছে আমি স্পর্শক আঁকতে চাই, তাহলে তোমাদেরকে আমি একটা বিশেষ গ্রামার শিখিয়েছিলাম কনিক্স এর নরমাল মাস্টার ক্লাসে। সেই গ্রামারটা কি, চলো আমরা একটু রিভিশন দিই। এই ধরনের ক্ষেত্রে স্পর্শকের গ্রামারটা হয় ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ারের জায়গায় আমাদেরকে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান আর এক্স ইন্টু এক্স ওয়ান বসাইতে হয়। আর শুধু যদি ওয়াই বা শুধু যদি এক্স থাকে, তাহলে সেখানে বসাইতে হয় কি ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু আর এক্স প্লাস এক্স ওয়ান বাই টু। তাহলে এই ওয়াই এর জায়গায় আমি কি বসাবো? এই ওয়াই এর জায়গায় আমি বসাবো স্পর্শকের জন্য ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু, ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু। এটা হচ্ছে কিসের জন্য বসাচ্ছি আমি? স্পর্শক। এটা হচ্ছে আমাদের তাহলে স্পর্শক, তাই তো? আচ্ছা, ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু ইকুয়ালস টু কত হবে? এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু এক্স ওয়ান, এক্স এর জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, আর সবশেষে এখানে কত? প্লাস টু, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমি সম্পূর্ণ ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করে দিব এবং x1 আর y1 এর যে ভ্যালুগুলো সেটাও বসিয়ে দিব। যদি বসিয়ে দেই 0 2 বিন্দুতে আমরা স্পর্শক বের করছি, তাহলে এটা হবে আমার 2 y প্লাস 2, এটা হবে কি 5 ইন্টু 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। এখানে আর আমার 2 দিয়ে গুণ করে কোনো লাভ নাই। এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে নিচের 2 কাটাকাটি হয়ে যাবে, উপরে থাকবে কি x প্লাস 0, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 0। এই পাশে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4। তাহলে আলটিমেটলি ইকুয়েশন দাঁড়াচ্ছে কি y সমান 3x প্লাস 4। চলো এই জিনিসটাকে আমরা এরকম একটা ফরম্যাটে নিয়ে ফেলি, কারণ সমান্তরাল রেখাগুলোকে যখন আমরা কম্পেয়ার করি তখন সাধারণত এই ফরম্যাটে রেখে কম্পেয়ার করি। ওকে, তাহলে চলো এটাকে যদি হচ্ছে আমি এইরকম ফরম্যাটে নিয়ে আসি, দাঁড়াচ্ছে কি -3x প্লাস ওয়াই -4 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা +2 হবে, এটা হবে +2, এটা হবে -2। ওকে, এখানে আমার 2 ছিল, এখানে 4 ছিল, দুই পাশে চলে গেলে 4 - 2 2 থাকবে শেষমেশ। আচ্ছা, এখন দেখো তো এখানে আমাদের y এর সহগ কত? y এর সহগ কত? c। c এর ভ্যালু আমরা কত বের করেছি? এখান থেকে c এর ভ্যালু বের করেছি আমরা 2, তাই না? আচ্ছা, তাহলে এই 2 যদি হচ্ছে আমি এখানে বসিয়ে দেই, এই যে আমি এখানে জোর করে একটা 2 বসিয়ে দিলাম, এই 2 কি শুধুমাত্র ওকে বসালেই হবে? দেখো তো, এই যে এখানে আমি y এর সহগ 2 বানিয়ে দিলাম, এটা কি জোর করে করা যাবে? এরকম করা যাবে যদি তুমি সবাইকেই 2 দিয়ে গুণ করে দাও। তাহলে চলো এটাকে আমি 2 দিয়ে গুণ করে ফেলি, -6x প্লাস 2y -4 ইকুয়ালস টু 0। তাহলে বলা হয়েছে কি, শেষমেশ প্রশ্নে বলা হয়েছে যে এই যে স্পর্শকটা আমরা বের করেছি, সেই স্পর্শকটা এই যে এখানে একটা রেখা দেওয়া আছে সেই রেখার সমান্তরাল। তাহলে নিশ্চিতভাবেই এ আর সি এর ভ্যালু এখানকার যে ভ্যালুগুলো তার সাথে মিলে যাবে। তাহলে এর ভ্যালু কত আসবে? -6। তাহলে আমাদের সঠিক উত্তর কত? -6। এটাকে আমি কিন্তু অতটা কঠিন প্রশ্ন বলবো না, এটা একটু কনসেপচুয়াল ছিল। তোমাদের যদি কনসেপ্ট ভালো থাকে, এটা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবে। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে কি, উপকেন্দ্রিক লম্ব ও বিকেন্দ্রিকতা যথাক্রমে, আচ্ছা এটা বিকেন্দ্রিকতা না, এটা উৎকেন্দ্রিকতা হবে, এটা উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা যথাক্রমে 8 ও 1/√2। তার মানে হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 8, আর এই উৎকেন্দ্রিকতা সেটা হচ্ছে 1/√2 যদি হয়, তাহলে এর অক্ষদ্বয়ের স্থানাঙ্ক x অক্ষের উপর অবস্থিত। আরো একটা তথ্য বলা আছে কি, অক্ষদ্বয়ের স্থানাঙ্ক স্থানাঙ্ক অক্ষদ্বয়ের উপর অবস্থিত, মানে একটা হবে আমার x অক্ষ বরাবর, আরেকটা হবে কি y অক্ষ বরাবর। এরপরে বলা হয়েছে কি যে এরূপ উপবৃত্তের সমীকরণ বের করো। আচ্ছা, খুবই সহজ, চলো আমরা এটাকে নিয়ে কাজ করে ফেলি। দেখো আমরা সাধারণত ধরে নিই কি যে a গ্রেটার দেন b, এখানে আমরা ধরে নিব কি a গ্রেটার দেন b। যখন a গ্রেটার দেন b হয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আসে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আসে 2b² / a। কোশ্চেনে বলা আছে সেটা ভ্যালু কত? কোশ্চেনে বলা আছে এই জিনিসটার ভ্যালু হচ্ছে 8 একক। এটা কত? এটা হচ্ছে 8 একক। সেখান থেকে আমি বের করতে পারতেছি b² এর ভ্যালু কত? b² এর ভ্যালু হচ্ছে 4a। এই পাশে 2 আর 8 কাটাকাটি হয়ে 4 থাকবে, এই পাশে a চলে গেলে হবে কি b² সমান 4a। আচ্ছা, এই জিনিসটা একটু আমরা মাথায় রাখবো। আর একটা তথ্য বলা আছে কি, e সমান সমান 1/√2 কি উৎকেন্দ্রিকতা, মানে e সমান 1/√2, e সমান 1/√2। আমি এটাকে দুই পাশে স্কয়ার করে দিচ্ছি কারণ ম্যাথ করতে সুবিধা হবে। যদি স্কয়ার করে ফেলি, e² সমান সমান আসবে হচ্ছে আমার কাছে হাফ,
আচ্ছা এবার বলো তো ই স্কোয়ার সমান চাইলে তুমি কি লিখতে পারো, 1 মাইনাস, যেহেতু এ গ্রেটার দেন বি, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু তাহলে কত আসলো 1/2। ওকে আচ্ছা এবার দেখো তো বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ারের ভ্যালু আমরা মাত্র কত বের করেছি, বি স্কোয়ারের ভ্যালু বের করেছি কত 4a, তাহলে এখানে আসবে কি 1 মাইনাস 4a বাই এ স্কোয়ার ইকুয়ালস টু হাফ। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে 4/a ইকুয়ালস টু 4/a ইকুয়ালস টু 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ ইকুয়ালস টু হাফ। 4/a কেমনে হলো, এখানে a আর a কাটাকাটি হয়েছে, যাতে আমি 4/a পেয়েছি। আচ্ছা তাহলে শেষমেশ দাঁড়াচ্ছে কি, শেষমেশ a এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে আমার 8। ওকে আচ্ছা a এর ভ্যালু যেহেতু 8, তাহলে আমি এই ইকুয়েশন থেকে লিখতে পারবো যে বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4 ইন্টু 8 বা 32। ওকে আচ্ছা দেখো আমাদের কাছে এ স্কোয়ার চলে এসেছে, বি স্কোয়ার চলে এসেছে, এখন কিন্তু চাইলে আমরা উপবৃত্তের সমীকরণটাকে বের করে ফেলতে পারি। তাহলে উপবৃত্তের সমীকরণ কত হবে, এক্স স্কোয়ারের নিচে থাকবে কি এ স্কোয়ার, মানে হচ্ছে 64, এই পাশেই আছে আমাদের প্রশ্নের উত্তর, আমাদের প্রতিবেশী ছিল এতক্ষণ। যাই হোক কত আছে, এক্স স্কোয়ার বাই 64 প্লাস ওয়াই স্কোয়ার বাই 32 ইকুয়ালস টু 1। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আসলে এইখানে একটু আমি যদি বলি, তাহলে এখানে একটু প্রশ্নের দুর্বলতা আছে। কেন দুর্বলতা আছে দেখো, এখানে কিন্তু আমার, তুমি চাইলেই কিন্তু এখানে যেহেতু বলা নাই যে এ বড় নাকি বি বড়, সঠিকভাবে কিন্তু বলা নাই, আমরা ধরে নিয়েছি এটা কনভেনশন ধরা। তুমি চাইলে যদি বি গ্রেটার দেন এ ধরে সলভ করো, জিনিসটা কিন্তু ভুল হবে না, কিন্তু তখন দেখবা তোমার ইকুয়েশনটা আসলে এরকম চলে আসছে। ঠিক আছে, তো কোশ্চেনটাতে আমরা কনভেনশন এ গ্রেটার দেন বি ধরে সমাধান করছি, সেই কারণে আমরা এই নাম্বারটাকে আসলে সঠিক উত্তর হিসেবে দাগাচ্ছি। সত্যি কথা যদি ভাবি, একটু ডিটেইলে যদি ভাবতে যাই, তাহলে কিন্তু ডি নাম্বারটাও সঠিক উত্তর হয়। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলা হয়েছে কি, একটি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দেওয়া আছে, দ্বিঘাত ইকুয়েশন দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনে, মানে এটা কিসের ইকুয়েশন সেটাই জানতে চাইছে, এটা অবশ্যই একটা কনিকের ইকুয়েশন, সবগুলো কনিকই দেওয়া আছে এখানে, 5 ধরনের কনিক, এটা আসলে কোনটা সেটা বের করতে হবে। এটাকে আমি একটু সাজিয়ে লিখতে চাই। সাজিয়ে আমরা কেমনে লিখি, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, তাহলে কিভাবে লিখবো এটাকে, এক্স স্কোয়ার এর ভ্যালু তো 1, তো 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy, 2 ইন্টু 4xy, তাহলে 2xy প্লাস 2gx, তাহলে 2 ইন্টু 1 ইন্টু এক্স, 1 ইন্টু এক্স প্লাস 2fy, 4y আছে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু y, 2 ইন্টু y প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে 1 ইকুয়ালস টু 0। তাহলে এই তথ্যগুলো ব্যবহার করে এখন আমি কি করব, নির্ণায়কের মান বের করব, ডেল, মনে আছে ডেলের কথা, তাহলে আমরা যদি হচ্ছে ডেল 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 এ বি সি এইচ জি এফ, এবিসি তাই না, এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে কত 4, সি এর ভ্যালু হচ্ছে কত 1, তাহলে এটা 1 4 1 বসিয়ে দিলাম। এরপরে কি এইচ জি এফ, সিরিয়াল অনুযায়ী এইচ জি এফ, এভাবেই তোমাদেরকে মনে করাতে বলছিলাম, সুবিধা হবে মনে রাখতে ফর্মুলাটা। তাহলে এইচ জি এফ, নির্ণায়কের ক্ষেত্রে কি হয় দেখো তো, দুইটা রো বা দুইটা কলাম যদি পরস্পর একই হয়ে যায়, তাহলে নির্ণায়কের ভ্যালু কত আসে, 0 আসে। তাহলে এখানে আনসার হবে কত, আনসার আসবে 0। আর এবার বলো তো, যে কোনো কনিকের ক্ষেত্রে ডেলের ভ্যালু যদি 0 আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটা আসলে জোড়া সরল রেখা। তাহলে এটার আনসার কত, এ নাম্বার অপশন, জোড়া সরল রেখা। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে বলা হয়েছে কি, 5y ইকুয়ালস টু x প্লাস 50, এই রেখাটা y স্কোয়ার সমান 4ax, এই পরাবৃত্তের একটা স্পর্শক যদি হয়, তাহলে তার ফোকাস কত। তাহলে সবার আগে হচ্ছে আমাদের আসলে a এর ভ্যালুটাকে বের করতে হবে। যদি হচ্ছে আমি ইকুয়েশনটাকে নিয়ে কাজ করি, সরলরেখার ইকুয়েশনকে যদি আমি কাজ করি, এখান থেকে আমি লিখতে পারবো যে y সমান সমান, সবাইকে আমি 5 দিয়ে ভাগ করে দিব, মানে y সমান mx প্লাস c, এই চেহারায় আনবো, তাহলে আসবে কি x/5 প্লাস 50/5 করলে থাকবে আমার কাছে 10। তাই তো, এখান থেকে আমি লিখবো কি এবার, y স্কোয়ার সমান 4ax, এটাতে যদি স্পর্শক হইতে হয়, আমার শর্ত কি, a সমান সমান mc, তাহলে এখান থেকে লিখবো a সমান সমান mc সমান সমান আসবে কি 5 ইন্টু 10 করলে, 1/5 ইন্টু 10 করলে থাকবে আমার কাছে শুধুমাত্র 1/5 ইন্টু যদি হচ্ছে আমি 10 করি, থাকবে আমার কাছে 2। তাহলে a এর ভ্যালু কত 2, আর y স্কয়ার সমান 4ax, এর ক্ষেত্রে আমার ফোকাস কত আসে, ফোকাস আসছে 2,0, ফোকাস কত আসবে a, 0, which is ultimately 2,0। তাহলে সঠিক উত্তর কত, 2,0। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে বলা হয়েছে কি যে y সমান 4x প্লাস 2,
এই সরলরেখা ওয়াই স্কোয়ার সমান 12x এই পরাবৃত্তকে যদি স্পর্শ করে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। স্পর্শ করলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে চলো আমরা কাজ শুরু করে দিই। কিন্তু এখানে একটি সমস্যা আছে। দেখো তোমার মত মানে আমার মতো কিন্তু তোমরা হচ্ছে এরকম প্রশ্ন দেখলে ঠাস করে কাজ শুরু করে দিবা, কিন্তু এখানে একটা সমস্যা আছে। দেখো তো আমাদের মাত্র আমরা দেখে আসলাম, এতক্ষণ ধরে বারবার আমরা পড়েছি ওয়াই স্কোয়ার সমান 4ax, ওয়াই স্কোয়ার সমান 12x। এরকম পরাবৃত্তের স্পর্শক হওয়ার জন্য একটা শর্ত মেনটেন করতে হয় না? যদি কোনো সরল রেখায় শর্ত মেনটেন নাই করে সে কি তাহলে স্পর্শক হবে? হইতে পারে সে ছেদক, হইতে পারে সে পরাবৃত্তের বাইরে, কিন্তু সে কিন্তু আর যাই হোক স্পর্শক হবে না। স্পর্শক না হলে তুমি স্পর্শবিন্দু কিভাবে বের করবে? তুমি যদি সারা জীবন এটা নিয়ে কাজ করতে থাকো কখনো কি স্পর্শবিন্দু বের হবে? যদি তুমি এক্স বা ওয়াই এর কোনো ভ্যালু বেরও করো, স্পর্শবিন্দু বেরও করো, সেটা কি আসলে ঠিক হবে? তাহলে চলো আগে একটু চেক করে দেখি এটা কি আদৌ স্পর্শক হয়। দেখো এখানে আমাদের এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু বলা আছে, এটাকে যদি আমি 4x3 লিখি, 4x3 লিখি এই জিনিসটাকে, তাহলে হবে কি এর ভ্যালু আসবে 3। আর এই জায়গা থেকে আমি এম এর ভ্যালু বের করলাম কত? 4। সি এর ভ্যালু বের করলাম কত? 2। তাহলে এমসি কত আসে আমার কাছে? এমসি আসে হচ্ছে 8, কিন্তু এ এর ভ্যালু কত? 3। এ এর ভ্যালু তো 3। 8 আর 3 যেহেতু এক হইতে পারে না, তাহলে অবশ্যই এখানে এ ইজ নট ইকুয়ালস টু এমসি। তাহলে এটা কি স্পর্শক হইছে? এটা কিন্তু স্পর্শকই হয় নাই। সাবধানে ধরনের প্রশ্ন একটু আনসার করবো আমরা, তাহলে চেক করে দেখবো এটা কি আদৌ স্পর্শক হয় নাকি। দেখো এটা আসলে এমসিকিউ থাকলে বুঝাই যাচ্ছে, যেহেতু তোমার কাছে এরকম সবগুলা উত্তর দেওয়াই আছে, কোনোটিই নয় এরকম কিন্তু কোনো অপশন নেই, কোনোটিই নয় এরকম যদি অপশন থাকতো তাহলে আমরা চেক করে দেখতাম। তুমি এখন বুঝতেই পারতেছো এখানে কোনো না কোনোটা আনসার তো হবে, মানে প্রশ্ন ঠিক আছে, বা যদি রিটেনে আসে একটু চেক করে দেখবো এটা আদৌ স্পর্শক হয় কিনা। ওকে, আচ্ছা। এখন আমাদের বলা হয়েছে কি যে এমন একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4, শীর্ষবিন্দু 4, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হচ্ছে? 4 একক, এবং যার অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। যার অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল অক্ষের দুইটা চেহারা থাকে। যদি এমন হয় যে কোনো পরাবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হয়, তার চেহারা হয় কয়টা? দুইটা। একটা আসে কি? একটা আসে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a x মাইনাস আলফা। তোমরা চাইলে এভাবে প্রকাশ করতে পারো। এর আরো একটা চেহারা আছে, একই জিনিস দুইটা চেহারা যাচ্ছে। সেটা কি হয়? সেটা আসে আমার x সমান a y স্কোয়ার। এই a আর a কিন্তু এক না, দুইটা আলাদা। ওকে, আমি এটাকে a প্রাইম দিয়ে লিখি, প্লাস by প্লাস c। তাই তো? আচ্ছা, এখন হচ্ছে এখানে যেহেতু শীর্ষবিন্দু বলা আছে মানে আলফা বিটা বলা আছে, সম্ভবত উপরের চেহারা নিয়ে কাজ করলে সুবিধা হয়। তাহলে চলো ইকুয়েশনটাকে সরাসরি লিখে ফেলি। এটা আসবে হচ্ছে y মাইনাস বিটা মাইনাস মাইনাস 3 তে প্লাস 3 হয়ে যাবে, y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু আসলো কি? দেখো 4a, এটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটা কত বলা আছে এখানে? 4। তাহলে এখানে সরাসরি আমি 4 লিখে দিলাম, ইনটু আসবে কত? x মাইনাস 4। আচ্ছা, তোমরা চাইলে হচ্ছে এটাকে এই চেহারায় আনতে পারো, ওইভাবেও রেখে দিয়ে আসতে পারো। এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল, এটা এমসিকিউ তে আসতে পারে সর্বোচ্চ, আমাদের খুবই সহজ ছিল। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে বলা হয়েছে কি একটি পরাবৃত্তের অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। পরাবৃত্তের অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। দেখো x অক্ষের সমান্তরাল হলে চেহারা এই দুইটা হয়, y অক্ষের সমান্তরাল হলে চেহারাগুলো কি হয়? y অক্ষের সমান্তরাল হলে চেহারাগুলো আসে, আমি যদি হচ্ছে এখানে একটু লিখেই ফেলি, y অক্ষের সমান্তরাল হলে একটা চেহারা আসে কি, যে তোমার একটা আসবে হচ্ছে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a y মাইনাস বিটা, তাই না? x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a y মাইনাস বিটা। আরেকটা চেহারা আসবে কি? আরেকটা আসবে y ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, y অক্ষের সমান্তরাল যেহেতু, রাইট? আচ্ছা, এবার তাহলে আমরা দেখো তো আগের বারের মতো এই প্রশ্নের মতো এখানে আর কিন্তু আমাদের শীর্ষবিন্দু অক্ষ বা এই ধরনের কোনো তথ্য দেওয়া নেই, শুধুমাত্র বিন্দুগুলো দেওয়া আছে। বিন্দু নিয়ে কাজ করার ক্ষেত্রে তোমার র্যান্ডম বিন্দু, শীর্ষবিন্দু বা ফোকাস এরকম না, র্যান্ডম তিনটা বিন্দু, সেক্ষেত্রে কিন্তু আসলে নিচের ফরম্যাটটা বেশি সুবিধাজনক। তাহলে চলো আমরা নিচের ফরম্যাটটা নিয়ে কাজ করি। দেখো আমি যদি হচ্ছে 1, 1 বিন্দুর কথা ভাবি, 1,1 এই বিন্দুর জন্য হচ্ছে আমি সরলরেখাটাকে কি পাবো? সরি, সরলরেখা তো না, পরাবৃত্তটাকে কি পাবো? পরাবৃত্তটাকে পাবো 1 সমান a x স্কোয়ার, মানে সেটাও 1 আসবে, তারপর হচ্ছে সাথে কত? bx, তাহলে সেটা 1 ই আসবে, তাহলে b ইন্টু 1, সাথে থাকতেছে আমার কাছে c। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 1। এটা আমার 1 নম্বর সমীকরণ। ওকে, এরপরের বিন্দুটা কত? 2,2।
2,2, তাহলে এর জন্য আমি লিখতে পারবো কি, এর জন্য আমি লিখতে পারবো 2,2 y সমান x স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে আমি আর এক্সপ্লেনেশন না করে সরাসরি লিখেই ফেলছি 4a প্লাস এটা হবে 2b, এটা হবে প্লাস c। এটা হবে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তারপরে শেষমেশ -1,5, -1,5 এটার জন্য আসবে কি, দেখো y এর ভ্যালু হচ্ছে 5 আর হচ্ছে এইদিকে হচ্ছে আমার x এর ভ্যালুটা হচ্ছে -1, তাহলে x স্কয়ার হয়ে যাবে শুধুমাত্র 1। তাহলে প্রথমটা x শুধু a থাকবে, এরপরে b ইনটু x আছে, মানে হবে কি এটা b ইনটু -1 আর মাইনাস b হবে, এটা মাইনাস b, সাথে হবে কি প্লাস c। তাহলে আমাদের এই 1 2 3 এই তিনটে ইকুয়েশন আসলো। ওকে, তাহলে তোমরা যদি হচ্ছে এই তিনটে ইকুয়েশন দিয়ে এবার ক্যালকুলেশন করো, হিসাব নিকাশ করো, এবিসি এর ভ্যালু বের হয়ে যাবে, তোমরা কিন্তু আলটিমেটলি পরাবৃত্ত সমীকরণটাকেও পেয়ে যাবে। তাহলে এটার দায়িত্ব তোমাদের উপর দিয়ে দিলাম আমি, তোমরা একটা সমীকরণ সমাধান করে ফেলো। চলো আমরা নেক্সট ম্যাথটা দেখে ফেলি। এইরকম ম্যাথ আসলে আমরা আরো একটা সলভ করেছিলাম আমাদের ক্লাসগুলোতে, এখানে আমরা দেখলাম এটা ওয়াই অক্ষের সমান্তরাল, একটু আলাদা ছিল। ওকে, তো আমাদের পরবর্তী ম্যাথে বলা হয়েছে কি, যে ওয়াই স্কয়ার সমান 24x, ওয়াই স্কয়ার সমান 24x এই পরাবৃত্তের জ্যায়ের সমীকরণ বের করতে হবে। খুবই সহজ আসলে। দেখো আমরা আজকের ক্লাসে সব ধরনের জ্যায়ের সমীকরণ বের করা শিখবো না, তোমাদের প্রয়োজনও নেই আসলে শেখার, আমাদের স্পর্শক পর্যন্ত শিখলেই হয়। তবে যদি এমন হয় যে কোনো পরাবৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু তোমার জানা আছে, তোমার কাছে পরাবৃত্তের ইকুয়েশনও জানা আছে, তার পাশাপাশি তুমি সেই জ্যায়ের মধ্যবিন্দুটাও জানো যে 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, আমাদের এই পরিস্থিতির মতো, এই সিচুয়েশনের মতো, তখন আসলে খুবই সহজ একটা ইকুয়েশনের মাধ্যমে খুবই সহজে সেই জ্যায়ের সমীকরণটাকে বের করে ফেলা যায়। আমরা আগে একটু সেই ইকুয়েশনটার কিছু নোটেশন বা কিছু চিহ্ন নিয়ে কথা বলতে চাই। চলো আগে আমরা সেটা একটু দেখে ফেলি। দেখো আমাদের এখানে বলা হয়েছে কি ওয়াই স্কয়ার সমান 24x, তাই না? আচ্ছা, তো এই জিনিসটাকে আমি একটু এভাবে লিখতে চাই যে ওয়াই স্কয়ার মাইনাস 24x ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা দেখো আমি এইটাকে এইরকম ভাবে লিখতে চাই যে এটা আসলে একটি সঞ্চার পথ, সেই সঞ্চার পথটা ধরো এস, এবং সেই সঞ্চার পথটার এস এমন যেন ওয়াই স্কয়ার মাইনাস 24x। ওকে, এই আকারের সঞ্চারপথ যখন আমি লিখি যে এস এমন যেন ইকুয়েশন, তার মানে বুঝতে হবে এই ইকুয়েশনটার ভ্যালু কত, 0। এটা একটা নোটেশন ছিল, তাহলে এস এর মাধ্যমে জিনিসটা কিভাবে লেখা যায়। ওকে, আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে টি। টি বলতে কি বোঝায়? দেখো টি বলতে বোঝায় স্পর্শক। এই একই রকম ভাবে আমি লিখবো কি টি সমান সামথিং, কিন্তু তখন আমি কোন ইকুয়েশন ইউজ করব, স্পর্শকের ইকুয়েশন। তাহলে এখান থেকে চলো আগে আমরা একটু স্পর্শকের ইকুয়েশনটাকে দেখি। স্পর্শক, দেখো আমি যদি হচ্ছে এখানে স্পর্শকের ইকুয়েশন বের করি এই জিনিসটা, সেটা কত আসবে, ওয়াই স্কয়ারের জায়গায় আমি কত লিখবো, ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। আর এখানে আমি কত লিখবো, 24x এর জায়গায়, এক্স এর জায়গায় লিখবো কি এক্স প্লাস x1/2, তাহলে থাকবে কত, -12x প্লাস x1, -12x প্লাস x1 ইকুয়ালস টু 0, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের টি কত আসবে, দেখো টি আসবে এরকম যে y1 -12x প্লাস x1। এই জিনিসটার ভ্যালু কত আছে, এই ইকুয়েশনটার ভ্যালু 0, এই জন্য আমি ভাবে লিখেছি। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যখনই তোমার দেখবা যে মধ্যবিন্দু দেওয়া আছে বা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এরকম বলা আছে, তখনই ধরে নিতে হবে এই বিন্দুটা হচ্ছে আমার x1 y1, এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে আমার, এই বিন্দুটা হচ্ছে x1, y1। ওকে, তাহলে তোমরা এই x1, y1 এর জন্য s এর একটা ভ্যালু পাবা, x1 y1 এর জন্য কি s এর একটা ভ্যালু পাবা না? তুমি যদি হচ্ছে এখানে y এর ভ্যালু আর x এর ভ্যালু বসিয়ে দাও x1 y1 এর বিন্দুগুলোর, তাহলে তুমি s এর একটা ভ্যালু পাচ্ছ। সেই ভ্যালু সমান সমান এই যে তুমি স্পর্শকের সমীকরণ বের করেছো, সেই জায়গায় x1 আর y1 এর ভ্যালু বসালে সেই ভ্যালু সমান আসবে x1, y1। তাহলে এই দুইটা ভ্যালু কি আসবে, সমান আসবে। এই জিনিসটা ধরে তুমি কিন্তু আসলে যে কোনো সমীকরণ সমাধান করে ফেলতে পারো। যাদের ক্ষেত্রে তোমার কি জানা আছে, পরাবৃত্তের ইকুয়েশন জানা আছে বা কনিক্সের ইকুয়েশন জানা আছে, হয়তো তোমার স্পর্শকের ইকুয়েশন জানা আছে, যেহেতু কনিক্সের ইকুয়েশনের স্পর্শক বের করা খুবই সহজ, মানে শুধু স্পর্শকের মানে কনিক্সের ইকুয়েশন জানলেই কিন্তু হয়ে যাচ্ছে। শেষমেশ জানা আছে কি তোমার x1 y1, যেটা হচ্ছে কি এই যে আমার স্পর্শক তো না, সরি জ্যা, এই যে আমার হচ্ছে জ্যাটা আছে সেই জ্যার মধ্যবিন্দু। ওকে, আচ্ছা তাহলে এটা কিন্তু স্পর্শক, কিন্তু আমরা যখন জ্যা ভাববো তখন লিখবো কি s x1 y1 ইকুয়ালস টু t x1 y1।
ইকুয়েশন পেয়ে যাবো আমরা। তাহলে চলো এটাকে আমরা সমাধান করে ফেলি এখানেই, যে হচ্ছে এখানে সমাধান করি তাহলে বেটার হবে। আমরা কি বের করলাম এক্স এস এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইকুয়ালস টু আসবে টি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তাই তো? আচ্ছা, তাহলে যদি আমি এখানে লিখে ফেলি ইকুয়েশনটাকে, আমি লিখে ফেলি, কত আসবে ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস 24 এক্স ওয়ান ইকুয়ালস টু টি কত বের করেছিলাম আমরা, ওয়াই ওয়ান মাইনাস 12 এক্স প্লাস এক্স ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস 12 এক্স প্লাস এক্স ওয়ান। এবার আমরা জাস্ট ভ্যালু বসিয়ে দিব, আমাদের ম্যাথ হয়ে যাবে। খুবই সহজ ম্যাথ, জাস্ট নিয়মটা জানলেই হচ্ছে, কিন্তু খুব একটা বেশি কঠিনও কিন্তু না। তাহলে আমাদের ওয়াই ওয়ান এর ভ্যালু কত, 3 স্কোয়ার মাইনাস 24 ইন্টু 2 ইকুয়ালস টু কত আসবে এখানে, আবার যদি ওয়াই ওয়ান এর ভ্যালু বসিয়ে দিই 3y মাইনাস, এবার হচ্ছে আমি এখানে 2 বসিয়ে দিব, মাইনাস 12 এক্স প্লাস এক্স ওয়ান, তাই তো? তাহলে আসবে কত আমার কাছে, এটা হবে হচ্ছে এক্স প্লাস 2। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কত এখানে, 9 মাইনাস 48 ইকুয়ালস টু এখানে কত আসবে 3y মাইনাস 12x, আর এই পাশে হবে কত, ওই পাশে হবে আমার কাছে মাইনাস 24। হিসাব নিকাশ করলে দেখবে তোমার কাছে দাঁড়াচ্ছে 3y ইকুয়ালস টু 12x, আর এই পাশে হচ্ছে আমার কাছে কত থাকবে, মাইনাস 15। 12x কে এই পাশে নিয়ে আসবা, মাইনাস 12x হয়ে যাবে, মাইনাস 24 কে এই পাশে নিয়ে আসবা, হিসাব করে দেখবা মাইনাস 24 এর পাশে আসলে প্লাস 24 হবে, প্লাস 24 আর মাইনাস 48 এ মাইনাস 24, মাইনাস 24 আর 9 এ কত আসে, মাইনাস 15। তাহলে এটা হবে মাইনাস 15। তাহলে আলটিমেটলি y এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 4x মাইনাস 5। তাহলে y ইকুয়ালস টু 4x মাইনাস 5, এটাই হচ্ছে আমার সেই জ্যায়ের সমীকরণ, যেই জ্যা 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তোমরা চাইলে এটা কিন্তু যে কোনো ধরনের সফটওয়্যার দিয়ে চেক করতে পারো বা নিজেরাও আঁকতে পারো। ওকে, আচ্ছা, দেখো খুবই সহজ ছিল কিন্তু ম্যাথটা। তাহলে চলো আমরা এটাতে পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো এই একই নিয়ম ব্যবহার করে আমরা এখন একটা উপবৃত্তের জ্যার মধ্যবিন্দু যদি 1,2 হয় সেই জ্যায়ের সমীকরণটাকে বের করব। চলো আমরা এটা দিয়ে কাজ শুরু করে ফেলি। এখানে হচ্ছে আমাদের ইকুয়েশনটা কি, এক্স এস এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইকুয়ালস টু টি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তাই তো? আচ্ছা, এবার দেখো এস কত হবে, এক্স ওয়ান স্কোয়ার, কারণ আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এর জন্য এস বের করছি, এক্স ওয়ান স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু, দেখো বোথ সাইডে তুমি মাইনাস ওয়ান কে পাশে নিয়ে আসছো, তাহলে এই পাশে একটা মাইনাস ওয়ান দিতে হবে, না দিলেও পারো কারণ কাটাকাটি হয়ে যাচ্ছে, আসলে এর কোনো গুরুত্বই নেই। আচ্ছা, এখানে হচ্ছে আমার মাইনাস ওয়ান ইকুয়ালস টু, দেখো এখানে আমি কি লিখবো এবার, এক্স স্কোয়ারের জায়গায় লিখবো কি এক্স ইন্টু এক্স ওয়ান, তাহলে এটা হবে কি এক্স ইন্টু এক্স ওয়ান, নিচে আসবে কত 16, প্লাস এটা হবে কি ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, নিচে আসবে কত আমার কাছে 9, মাইনাস হচ্ছে কত 1, মাইনাস 1। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, এবার যদি হচ্ছে আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান এর ভ্যালুগুলোকে বসিয়ে দিই, আমার হচ্ছে এখানে থাকবে, দেখো উপরে থাকবে কত 1/16, হ্যাঁ, আর এখানে থাকবে কত 2 স্কোয়ার, তাতে আসবে কত 4/9 ইকুয়ালস টু মাইনাস ওয়ান কাটা যাচ্ছে, এখানে থাকবে আমার কাছে শুধুমাত্র x/16, আর এখানে থাকবে আমার কাছে 2y/9। ওকে, আচ্ছা, এবার আমি এক্স আর ওয়াই গুলোকে একপাশে নিয়ে খুব সহজে ইকুয়েশনকে সমাধান করতে পারবো। আমি যদি হচ্ছে এখানে লিখি যে x মাইনাস 1/16, মানে এটাকে আমি এপাশে নিয়ে গেছি, আর এবার 2y কে এপাশে নিয়ে যাব, তাহলে দাঁড়াবে কি আমার কাছে, দাঁড়াবে হচ্ছে 4 মাইনাস y/9। তো সেখান থেকে আমি হিসাব নিকাশ করলে 9x মাইনাস 9 ইকুয়ালস টু আসলে কত, 16 কে যদি হচ্ছে 4 মাইনাস y দিয়ে গুণ করে ফেলি, তাহলে আসবে 64 মাইনাস 16y, তাই তো? 16 কে হচ্ছে আমি এভাবে গুণ করে দিলাম। তো শেষমেশ আমার থাকলো কি, থাকলো হচ্ছে 9x প্লাস 16y, সেটা হবে মাইনাস 73 ইকুয়ালস টু 0। 64 এর পাশে চলে আসলে 64 আর 9 73 আসবে। তাহলে আমাদের এটা হয়ে গেল কি, এটা হচ্ছে আমাদের সেই জ্যায়ের সমীকরণ যেটা 1,2 বিন্দুতে মধ্যবিন্দু। খুবই সহজ ছিল, একটু প্র্যাকটিস করতে হবে যদিও তোমাদের। আমি যদিও সহজ বলছি, আমার প্র্যাকটিস আছে হয়তো, সেজন্য বলছি, তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে শুরুতে, আর তোমরা যদি ধারণাগুলো বুঝতে পারো, প্র্যাকটিস করো, তাহলে খুব দ্রুত সমাধান করতে পারবে। লাস্ট হচ্ছে আমরা একটা বৃত্তের সমীকরণ বের করতে চাই, এই একই কন্ডিশন অ্যাপ্লাই করে। কি বলা আছে আমাদের, আমি ইকুয়েশনটাকে এখানেও লিখে ফেলি, x1 কমা y1 x1 কমা y1। ওকে, আচ্ছা,
তাহলে এখানে আমাদের কত আসবে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার। দেখো এই যে আগের বারের মতো এখানে যেরকম 1 লেখা না লেখা একই কথা, একই রকম ভাবে 81 কে তুমি এই পাশে নিয়ে আসো না আসো একই কথা, এই জন্য আমি আর লিখছি না। ইকুয়ালস টু কত আসবে এখানে x x1 প্লাস y y1। এবার মানগুলোকে বসিয়ে দিব। দেখো x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার আসবে, এটা 4, এটা হয়ে যাবে কত -3 হোল স্কয়ার আসবে আমার কাছে 9, তাহলে এটা আসলো 9। এ পাশে আসলো কি x ইনটু x1, তাহলে আসবে 2x। এ পাশে আসবে y ইনটু y1, আসবে কত তাহলে -3y। ওকে, আচ্ছা, তাহলে হিসাব নিকাশ করলে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে হচ্ছে 3y ইকুয়ালস টু 2x মাইনাস 13। এই হচ্ছে আমাদের সেই জ্যায়ের সমীকরণ। ওকে, চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে যে পৃথিবীর কক্ষপথ কিরকম, পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার, মানে এখানে আমরা একটা উপবৃত্ত নিয়ে কাজ করব। এর অর্ধবৃহদক্ষ কত, 15 ইন্টু 10⁻7। অর্ধবৃহদক্ষ মানে এখানে আসলে a এর ভ্যালুটাকে বলা আছে, a সমান 15 ইন্টু 10⁻7, এই তো। আচ্ছা, এরপরে বলা হয়েছে কত, এর উৎকেন্দ্রিকতা 3/5, উৎকেন্দ্রিকতা 3/5। পৃথিবী ও সূর্যের সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্ব বের করো, সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্ব বের করো। এটা করার আগে সবার আগে হচ্ছে আমি একটু চিত্র আঁকতে চাই। দেখো আমি যদি হচ্ছে এখানে এক্স অক্ষ আর এরকম ওয়াই অক্ষ আঁকি, এন্ড দেন শেষমেশ হচ্ছে আমি যদি হচ্ছে এখানে আমাদের এই উপবৃত্তটাকে এঁকে ফেলি, a গ্রেটার দেন বি, এটা ভেবে আমি আঁকছি। এই হচ্ছে আমার সেই উপবৃত্তটা। ওকে, আচ্ছা, দেখো তো তুমি সর্বোচ্চ দূরত্ব আসলে কোথায় পাচ্ছ, সর্বোচ্চ দূরত্ব এই জায়গাটাতে পাচ্ছ। তার মানে সর্বোচ্চ দূরত্ব a এর ভ্যালু সমান, যেটা অলরেডি প্রশ্নে দেওয়াই আছে, তাহলে সর্বোচ্চ দূরত্ব কত হবে 15 ইন্টু 10⁻7। এবার দেখো বলা হয়েছে কি সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব আসলে কি বলতো, এতটুকু দূরত্বের সমান। এটা আসলে কার ভ্যালু, বি এর ভ্যালু। তার মানে প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া আছে তার থেকে আমি যদি বি এর ভ্যালুটা বের করি তাহলে কিন্তু আমার সর্বনিম্ন দূরত্বটা বের হয়ে যাচ্ছে। দেখো এই যে 10⁻7, এটা নিয়ে কাজ করা খুবই কষ্ট হবে। এটাকে আমরা চাইলেই কি ধরতে পারি, এই জিনিসটাকে আমরা ধরো একটা ধ্রুবক ধরে নিলাম, ধরো এটা হচ্ছে সি এর সমান। ওকে, তাহলে আমি এখানে লিখবো যে এখানে প্রশ্নে দেওয়া আছে a সমান 15c, যেখানে c সমান কত 10⁻7। আমাদের হিসাব নিকাশের সুবিধা হবে, বারবার 10⁻7 হিসাব নিকাশ করতে গেলে গন্ডগোল লাগতে পারে হিসাবে। ওকে, আচ্ছা, কোশ্চেনে বলা আছে কি এরপর e সমান 3/5, e সমান 3/5, বোথ সাইডে যদি আমি স্কয়ার করে ফেলি, e স্কয়ার সমান 9/25। সেখান থেকে আমি লিখবো কি 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়ালস টু 9/25। সেখান থেকে তারপরে আমি লিখবো যে বি স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে নিশ্চিত ভাবেই 1 মাইনাস 9/25, 1 মাইনাস 9/25 মানে আসলে কি আমার 16/25, 16/25, তাই তো। আচ্ছা, তাহলে এবার আমার এ স্কয়ারের ভ্যালু কত বের হচ্ছে, এ স্কয়ারের সরি এ স্কয়ার তো না, আমাদের উদ্দেশ্য বি স্কয়ারের ভ্যালু বের করা। বি স্কয়ার ইকুয়ালস টু কত আসলো তাহলে 16/25 ইন্টু এ স্কয়ার, তাই তো। আচ্ছা, তাহলে এ স্কয়ার কত আসবে 15 হোল স্কয়ার, 16/25 ইন্টু 15 স্কয়ার সি স্কয়ার, 15 স্কয়ার মানে কত 225, 16/25 ইন্টু 225, 225, তাই তো। আচ্ছা, তো সেই যেটা হচ্ছে যদি আমি কাটাকাটি করি এখানে থাকবে আমার কাছে শুধুমাত্র 9, কারণ 9 ইন্টু 225 কত আসে 225। ওকে, তাহলে দাঁড়াচ্ছে কি, আমি হচ্ছে হিসাবটা একবারে শেষ করতে চাচ্ছি। এটা আসবে হচ্ছে 16 ইন্টু 9, তোমরা অলরেডি জানো, এটা অনেকবার তোমাদের কাজে লাগে, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনে এই গুণটা 144। তাহলে 144 সি স্কয়ার, তাহলে বি স্কয়ারের ভ্যালু কত বের করেছি আমরা 144 সি স্কয়ার, তাহলে বি এর ভ্যালু কত 12c। অতএব বি সমান 12c। সি কে কত ধরেছিলাম আমরা 10⁻7, তাহলে নিশ্চিতভাবেই 12 ইন্টু 10⁻7। বি এর ভ্যালু কত তাহলে 12 ইন্টু 10⁻7, তাহলে সর্বনিম্ন দূরত্ব কত 12 ইন্টু 10⁻7 কিলোমিটার। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে বলা হয়েছে 4 একক, যদি একটু প্রশ্নটা দেখি, 4 একক বৃহদক্ষ বিশিষ্ট উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় মানে ফোকাস, সেটা হচ্ছে কত +-1,0। এই উপবৃত্তটা 1, সি বিন্দু দিয়ে যায় এবং সি এর মান কত। আচ্ছা দেখো এখানেও আমরা ধরে নিব, আচ্ছা ধরে নেওয়ার কিছু নাই, তোমাদেরকে একটু লক্ষ্য করলে দেখবে ফোকাস কার মতো দেখতে, +-a, 0 মতো দেখতে। তার মানে এখানে প্রধান অক্ষ কোথায় আছে, এক্স অক্ষের উপরে আছে, তাহলে a গ্রেটার দেন বি। তাহলে প্রশ্ন অনুযায়ী হচ্ছে কি a গ্রেটার দেন বি, তাহলে বৃহদাক্ষ 4 মানে 2a সমান 4 অবশ্যই। তাহলে a এর ভ্যালু কত আসলো, a এর ভ্যালু আসলো হচ্ছে আমার 2।
রাইট। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই এর ভ্যালু দেওয়া আছে কত 1, তাহলে আমি লিখবো এবার এই সমান সমান 1, তাহলে এ ইনটু, আচ্ছা এ এর ভ্যালু কত বের করেছি আমরা 2, তাহলে লিখবো এখান থেকে 2 ই সমান সমান 1, সেখান থেকে আমি লিখবো কি ই সমান সমান 1/2, রাইট। আচ্ছা, তাহলে এখান থেকে এবার আমি বি এর ভ্যালুটাকে বের করার চেষ্টা করব, দেখি কত হয়। যে বি স্কয়ার সমান, বলেছিলাম তোমাদেরকে আর এই ফর্মুলার কথা, এ স্কয়ার ইনটু 1 মাইনাস ই স্কয়ার, এ স্কয়ার ইনটু 1 মাইনাস ই স্কয়ার, তাহলে আসলো কত, দেখো এ এর ভ্যালু তো 4, তাহলে এটা হবে 4, 1 মাইনাস 1/4, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত 3, তাহলে বি দাঁড়ালো কত √3। এবার দেখি প্রশ্নে কি বলা হয়েছে, সি এর মান কত। আচ্ছা, আমরা ইকুয়েশনটাকে একটু লিখে ফেলি। এ স্কয়ার আর বি স্কয়ারের ভ্যালু ইউজ করে আমরা ইকুয়েশনটা কি পাচ্ছি, ইকুয়েশনটা পাচ্ছি এক্স স্কয়ার বাই কত 4 প্লাস এখানে পাবো কত আমি, এটা হচ্ছে আমার 4 হবে, এখানে হবে কত আমার কাছে ওয়াই স্কয়ার বাই বি এর কত ভ্যালু করেছি √3, তাহলে এটা হবে 3 ইকুয়ালস টু 1। এখানে যদি হচ্ছে এবার আমি এই 1 কমা সি বসিয়ে দিই, এটা আসলো আমার কাছে 1/4, এরপর হচ্ছে আমার এটা আসলো কত ওয়াই স্কয়ার বাই 3 ইকুয়ালস টু 1, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে ওয়াই স্কয়ার বাই 3 ইকুয়ালস টু ওয়াই স্কয়ার বাই 3 কত দাঁড়াচ্ছে 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/4 দাঁড়াচ্ছে হচ্ছে সেটা 3/4, তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু দাঁড়ালো কত, ওয়াই স্কোয়ার হচ্ছে 9/4, তাহলে ওয়াই হচ্ছে প্লাস মাইনাস 3/2, প্লাস মাইনাস 3/2, তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর হবে মানে ওয়াই এর ভ্যালুটা, সি এর মান যেটা সেটা হচ্ছে কত প্লাস মাইনাস 3/2। চলো সেটাকে খুঁজি, কত নম্বর অপশন আছে, বি নাম্বার অপশনে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে বলা হয়েছে কি যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9, এটার ভ্যালু কত 1। এই উপবৃত্তের কেন্দ্র হচ্ছে 0 এবং এর প্রধান অক্ষ, দেখো তো এই জায়গাটা একটু ভালোভাবে দেখো তো, এর প্রধান অক্ষের সমান্তরাল একটি জ্যা, প্রধান অক্ষের সমান্তরাল জ্যা হচ্ছে কি এবি, এর দৈর্ঘ্য কত √7 একক, 2√7 একক। আমরা যদি হচ্ছে একটু অক্ষটাকে এঁকে ফেলি, এই হচ্ছে আমার, আচ্ছা এখানে আমাদের প্যারাবোলাটাকে আমাদের হচ্ছে এই এলিপসটাকে যদি আঁকি, এই হচ্ছে আমার এলিপস, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো আমি যদি অক্ষগুলোকে দেই, এই হচ্ছে আমার প্রধান অক্ষ আসলো এইদিকে, এই হচ্ছে ধরো আমার আসলো তোমার ক্ষুদ্রাক্ষ, যেটা ক্ষুদ্রাক্ষ বৃহদাক্ষ, এটা হচ্ছে আমার বৃহদাক্ষ, এটা ক্ষুদ্রাক্ষ আসলো। আচ্ছা, তো এখানে বলা হয়েছে কি যে এই রেখাটারই সমান্তরাল আমরা একটা রেখা টানবো, এই আমাদের প্রধান অক্ষের সমান্তরাল এরকম একটা রেখা, তাই তো। আচ্ছা, এই রেখাটার দৈর্ঘ্য কত বলা আছে 2√7 একক, এই দৈর্ঘ্যটা বলা আছে কত, এই টোটাল দৈর্ঘ্যটা, টোটাল দৈর্ঘ্যটা বলা আছে, এটা যদি হচ্ছে আমার এ হয়, এই পয়েন্টটা হবে বি, এই যে আমার এ বি, এই টোটাল দৈর্ঘ্য বলা আছে কত, এটা বলা আছে 2√7। দেখো তোমরা অলরেডি বুঝতে পারতেছো, চিত্র দেখেও বোঝা যায়, তোমরা যদি নিজেরাও চিত্র আঁকো তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে এখানে √7 আছে আর এখানে √7 আছে, তাই না। তাহলে এই স্থানাঙ্কগুলো আসলে দেখতে কেমন, √7 কমা সামথিং, 0 হবে না, কত হবে তা তো আমরা জানি না, কিছু একটা হবে, এরকমই থাক। আর এখানে হবে কত মাইনাস √7 কমা সামথিং। এবার ওই যে সামথিং আছে সেই ভ্যালুটা বের করবো কিভাবে, সেই ভ্যালুটা বের করবো ইকুয়েশনের সাহায্যে, এক্স এর ভ্যালু √7 না মাইনাস √7 বসালে ওয়াই এর একটা ভ্যালু পাবে, তাহলে চলো আমরা সেটা বসিয়ে দিই। যে কি আছে ইকুয়েশনে এক্স স্কোয়ার বাই 16, তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালু কত বসাবো √7, তাতে আসবে কি আমার কাছে 7/16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9, ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1, তাহলে দাঁড়াচ্ছে কি আলটিমেটলি, এখানে দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1 মাইনাস 7/16 সমান সমান 9/16। সেখান থেকে আমি ওয়াই স্কোয়ার লিখবো কত 81/16, এবং শেষমেশ দেখো 1 মাইনাস 7/16 হচ্ছে কত 9/16, 81/16, তাহলে আমার ওয়াই এর ভ্যালু দাঁড়ালো কত, ওয়াই এর ভ্যালু দাঁড়ালো প্লাস মাইনাস 9/4। প্লাস মাইনাস কেন, কারণ হচ্ছে দেখো আমরা যেরকম এই পাশে সমান্তরাল সরলরেখা নিয়েছি, তুমি কিন্তু চাইলে উপরেও সমান্তরাল সরলরেখা নিতে পারতে, কোনো সমস্যা হতো না। আচ্ছা, তাহলে মানে দূরত্বটা উপরেও যেতে পারতো নিচেও নামতে পারতো, আমি নিচেরটা নিয়েছি। ওকে, আচ্ছা তাহলে আমরা নিচেরটাকে নিয়ে কাজ করি, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমার সেই ত্রিভুজ, ত্রিভুজ কি ও এ বি। আলটিমেটলি আমরা এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য জানি, ভূমির দৈর্ঘ্য কত, এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত 2√7। এখন আমরা জেনে গিয়েছি কি, দেখো তো এখন আমরা জেনে গিয়েছি ভূমির উপর অঙ্কিত লম্ব বা এই দূরত্বটা, শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব বা এটা কার সমান 9/4 এর সমান, তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কত বের হবে, ত্রিভুজের ক্ষেত্রফল আসবে, ত্রিভুজের এরিয়া আসবে হাফ ইন্টু কত, আমার হচ্ছে ভূমির দৈর্ঘ্য 2√7,
তাহলে 2√7 ইন্টু সাথে আসলো কত আমার এখানে, আমার হচ্ছে কি বলে এটাকে উচ্চতা আসলো আমার 9/4। 9/4, তো হিসাব করলে আমার দাঁড়াচ্ছে এখানে দেখো 2 আর 2 তে কাটা যাচ্ছে, তাহলে শেষমেশ থাকবে কত উপরে 2, 2 × 9 হচ্ছে কত হবে আমার 18√7/4, তাই না? দেখো এখানে কত আসলো তাহলে 18√7/4, 18√7/4। আচ্ছা এখানে মনে হচ্ছে আমাদের একটু আরেকবার দেখা উচিত। এটা হচ্ছে আমার 1 - 7/16, তো 9ই আসবে, এটা হচ্ছে 81/16 হলো। তাহলে y সমান +- 9/4, এতটুকু হচ্ছে 9/4। তো সেটা বসিয়ে দিলে হচ্ছে আমার এখানে 9√7 আসবে, 18 না, সরি, এই জন্যই বলি আমি এখানে কি হলো, এটা 9 হবে। 9√7/4, সেটা কত নম্বর অপশন আছে? সি নাম্বার অপশনে আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন। ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সি নাম্বার অপশনে আমাদের বলা আছে। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা এখানে বলা হয়েছে কি যে বি এর মান কত হলে x - 1² + y - 2² + এই উপবৃত্তটা x অক্ষকে স্পর্শ করবে। কথা না বাড়িয়ে আমরা চিত্র এঁকে ফেলি, সমাধান হয়ে যাবে। দেখো এরকম এক জায়গায় হচ্ছে ধরো 1,2 আছে, এই হচ্ছে আমার 1, এই হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে কি আমার এই যে আমার উপবৃত্তটা আছে সেই উপবৃত্তের কেন্দ্র। এখন আমরা করব কি এর আশেপাশে উপবৃত্তটাকে এঁকে ফেলবো। এই হচ্ছে ধরো আমার সেই উপবৃত্তের অক্ষগুলো। তাহলে যদি এটাকে আমি এঁকে ফেলি, এটা হচ্ছে ধরো এরকম আসলো। বলা হয়েছে কি আমাদের প্রশ্নে এই উপবৃত্তটা কাকে স্পর্শ করবে? এক্স অক্ষকে স্পর্শ করবে। আচ্ছা এবার তোমরাই বলো তো, এই যে আমার মূল বিন্দু আছে, কেন্দ্র আর কি, আমার কেন্দ্র, উপবৃত্তের যে কেন্দ্র আর কি, সেই কেন্দ্র থেকে এতটুকু দূরত্বকে কি বলে? এই দূরত্বগুলো কি আলটিমেটলি বি এর সমান না? বি এর সমান। আচ্ছা দেখো আমার কেন্দ্র আসলে কত দেওয়া আছে? কেন্দ্র আসলে দেওয়া আছে 1,2, তাই না? 1,2, তাহলে এতটুকুর দৈর্ঘ্য কত? নিশ্চয়ই 2, তাহলে বি এর ভ্যালু কত আসে? বি এর ভ্যালু আসে 2। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে হচ্ছে বি এর ভ্যালু 2। সেটা কত নম্বর অপশন আছে? সি নাম্বারটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। খুবই সহজ ছিল। ওকে, চলো আমরা হচ্ছে পরের প্রশ্নে যাই। কি বলা হচ্ছে এখানে আমাদেরকে? x² / a² + y² / b² = 1। এই উপবৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো তোমরা যখন ছবি এঁকে দেখবা, এরকম হচ্ছে যদি আমার উপবৃত্তটা হয়, আমি অবশ্যই এখানেও a > b এটা ধরেই উপবৃত্তটা আঁকবো। যদি হচ্ছে এটাকে আমি এঁকে ফেলি, এরকম একটা কিছু আসবে, যে হচ্ছে আমার a > b তো। আচ্ছা এটা আরেকটু উপরে হবে, তাহলে আমরা এটাকে মুছে আরেকটু উপরে দিয়ে দিই। ওকে, আচ্ছা দেখো এইরকম যে কোনো উপবৃত্তের ক্ষেত্রেই তোমার সর্ববৃহৎ যে বর্গক্ষেত্র সেটা আসলে এরকম আসে। এর ক্ষেত্রে দেখা যায় যে তোমার এতটুকু দূরত্ব যদি এম হয়, তাহলে এতটুকু দূরত্ব এম হবে, একই রকম ভাবে এতটুকু দূরত্ব এম হবে, আবার এতটুকু দূরত্ব এম হবে। তার মানে এইরকম একটা বর্গের ক্ষেত্রে কেন্দ্র, মানে এই বর্গেরও কেন্দ্রটা, তুমি যদি হচ্ছে কর্ণ আঁকো দুইটা বর্গের কেন্দ্র পাবো একটা, সেই কেন্দ্রটাও কোথায় থাকবে? 0, 0তেই থাকবে। এবং তার এই অক্ষগুলো থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব কি থাকবে? সেম থাকবে, যেটাকে আমরা ধরে ফেলছি কি এখানে এম। দেখো অক্ষ থেকে এই শীর্ষের দূরত্ব কত? এম। এই শীর্ষের দূরত্ব কত? এম। তাহলে বাহুর দৈর্ঘ্য কত আসে? 2m। তাহলে এটার এরিয়া কত? এই বর্গক্ষেত্রের এরিয়া হচ্ছে, এরিয়া কত আসবে? 4m²। 4m²। এখন আমাদের উদ্দেশ্য কি? এম এর ভ্যালুটাকে বের করা। বের করলে কিন্তু হচ্ছে তোমার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে পেয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আহ তুমি দেখতেই পাইতেছো এতটুকু এম, এতটুকু এম। তাহলে যদি হচ্ছে আমি এটা শীর্ষবিন্দুটা লিখে ফেলি স্থানাঙ্ক এম, এম, তাহলে এই এক্স আর ওয়াই এর মধ্যে ভ্যালু বসিয়ে দিব, এম এর ভ্যালুটা পেয়ে যাব। কত আসবে? m² + = 1। সেখান থেকে যদি হিসাব করি আসলো কত? m² = আসলো a² b², নিচে আসবে কত? a² + b², তাই তো? তাহলে আমার এরিয়া কত আসলো? এরিয়া আসলো 4a² b², নিচে আসবে a² + b²। খুবই সহজ। তাহলে এটা ছিল কি আমাদের এই উপবৃত্তের ক্ষেত্রে
সর্ববৃহৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। সম্পূর্ণ ক্লাস জুড়ে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই কনিক্সের চ্যাপ্টারে কোন ধরনের প্রবলেম একটু কঠিন, তবে কনসেপচুয়াল এবং আশার মতো ভার্সিটি অ্যাডমিশনে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আশা করি এই প্রবলেমগুলো সলভ করে তোমরা কনিক্সে যথেষ্ট দক্ষতা অর্জন করবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি।